আসসালামু আলাইকুম, সবাইকে আজকের অনলাইন ক্লাসে স্বাগতম। তো ক্লাস শুরুর আগেই সবাই একটু কমেন্ট করে জানাবেন যে আমাকে ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা বা দেখা যাচ্ছে কিনা। সবাই একটু কমেন্ট করে জানান যে আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা বা শোনা যাচ্ছে কিনা। আমরা ক্লাসটা শুরু করে দেবো, সবাই একটু শেয়ার করে দিন। ওকে, সবাই জয়েন হয়ে যান তাড়াতাড়ি, আমরা ক্লাসটা শুরু করে দেবো। ওকে, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিন, শেয়ার করে আমাদের সাথে জয়েন হয়ে যান, আমরা ক্লাসটা শুরু করে দেবো। যারা ক্লাসে জয়েন করেছেন তারা খাতা কলম সবকিছু নিয়ে রেডি হন। আজকে আমাদের একটা গুরুত্বপূর্ণ ক্লাস হতে যাচ্ছে, ইনশাআল্লাহ আশা করি ভালো কিছু পেতে যাচ্ছেন। তো সবাই খাতা কলম সবকিছু নিয়ে রেডি হয়ে যান, আমরা ক্লাসটা শুরু করে দেব। আর একটু সবাইকে একটু শেয়ার করে দিন যাতে সবাই জয়েন হতে পারে, সবাই ক্লাসটা করতে পারে। আমিও শেয়ার করে দিচ্ছি, সবাই একটু শেয়ার করে দিন। শেয়ার করা শেষ হলে সবাই জয়েন হয়ে গেলে আমরা ক্লাসটা শুরু করব। আমরা জাস্ট একটু সময় নিচ্ছি ক্লাসটা শুরু করার জন্য। ওকে, ইতিমধ্যে আমাদের সাথে অনেকেই জয়েন হয়ে গেছে। সাব্বির হোসেন বলেছে সব ঠিক আছে। শূন্য কাব্য, ওয়ালাইকুম আসসালাম। তামান্না তাবাসসুম, সব ওকে ভাইয়া, ওকে ঠিক আছে। সব ওকে থাকলে আমরা ক্লাসটা শুরু করে দেবো। আর যারা যারা ক্লাস করতেছেন সব ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানান, আমি ক্লাসটা শুরু করি। তানিয়া তাসনিন, শুভ সকাল ভাই। শুভ সকাল, আচ্ছা ঠিক আছে, শুভ সকাল। আচ্ছা ভাইয়া, আজকে ম্যাথ আগে সলভ করে দেন প্লিজ। ওকে ঠিক আছে, আমরা পড়াশোনা নিয়ে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, মোটামুটি সবাই জয়েন করে ফেলছে। ওকে, রেজাউল করিম রিগান, জি ভাই, ওকে ভাই। আচ্ছা, এমবি ছাড়া কি দেখবেন, জি ভাইয়া। আচ্ছা, সবাই মোটামুটি জয়েন হয়ে গেছে।
তো আজকে আমরা আমাদের পড়ার বিষয়টা বলি। তো এখানে লেখা আছে হলো ইংরেজি। আচ্ছা, ইংরেজি না, সাথে হলো আরেকটা বিষয় লেখা উচিত ছিল গণিত। তবে জানি না আজকে গণিতে যেতে পারবো কিনা, কারণ ইংরেজির আজকে আমাদের লেকচার 5 এর যতটুকু গতকালকে শেষ করতে পারিনি সেটা আজকে শেষ করব, এবং বলতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস ইংলিশ। ইংলিশ গ্রামারের মধ্যেও যেটা সবচেয়ে বেশি প্যাচ লাগে এবং প্রশ্নগুলো ধরা কঠিন হয়ে যায়। এবং এই যে একটা পরীক্ষা হয়েছে, পরীক্ষাতে মোটামুটি সবাই 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 এত ভালো করছে যে আমি সবার প্রশংসা করতে বাধ্য হচ্ছি। তো এই বিষয়টা আজকে আমরা সলভ করব যে সবাই কেন এত ভালো করতেছে। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। জি ভাইয়া। ওকে। তো আমাদের আজকে পড়ার টপিকস হলো 3টা। তো আমি প্রথমে বেসিক আলোচনা করা শেষে যে আমাদের আলোচনার মধ্যে থেকে অনেকে আমাকে বলছে, ভাইয়া রুলস পড়াইছেন, রুলস এত ভালো বুঝছি, বলার মতো না। বাট প্রশ্ন সলভ করতে যে মাথা মুথা এলোমেলো হয়ে গেছে। তো তাদের বলতেছি, ভাই প্রশ্ন রুলসের বাইরে একটা আসে নাই। তো আজকে আবার আমি রুলস গুলো আপনাদেরকে রিপিট করব এবং প্রশ্নগুলো দেখবেন। শুধু এই প্রশ্ন না, এই রুলস গুলো মাথায় থাকলে ইনশাল্লাহ সব ধরনের প্রশ্নই আপনি সলভ করতে পারবেন, যে কোনো ধরনের পরীক্ষাতে যে কোনো ধরনের প্রশ্ন। তো আজকে আমাদের পড়ার টপিকস হলো ইনফিনিটিভ। কয়েকটা জিনিস আমরা আজকে পড়বো। তার মধ্যে আমাদের প্রথম হলো একটা টপিকস হলো ইনফিনিটিভ, তারপরে আমরা পড়বো হলো জিরান, আর হলো পড়বো পার্টিসিপল। ওকে, ঠিক আছে। আমরা হলো তিনটা তিনটা টপিকসের A to Z সবকিছু শেষ করে ফেলবো আজকে। ইনফিনিটিভ, জিরান, পার্টিসিপল। তো যাদের কাছে মনে হচ্ছে যে এই প্রশ্নটা কঠিন লাগতেছে, তো তারা আজকে আগে বেসিক আলোচনাগুলো ভালো করে দেখবেন, দেন আমরা উদাহরণের মাধ্যমে সবগুলো জিনিস এক সুন্দর করে শেষ করব। তো সেজন্য আমরা ক্লাসটা এখন শুরু করতে পারি। ওকে, ঠিক আছে, সবাই মোটামুটি জয়েন হয়ে গেছে, আমরা এখন ক্লাসটা শুরু করতে পারি। তো আজকে আমাদের আলোচনার বিষয়, গত ক্লাসে আমরা হলো পজিটিভ ভার্ব আর হলো কন্ডিশনাল সেন্টেন্স, এই দুইটা জিনিস একদম পানি পানি করে ফেলেছি। যারা গত ক্লাস করেননি, ভিডিওটা সেভ করা আছে, আপনারা পেজে দেখে নিতে পারেন। তো আজকে আমরা শিখবো হলো ইনফিনিটিভ, জিরান, পার্টিসিপল। আচ্ছা, এই তিনটা জিনিস কই থেকে আসলো? ঠিক আছে, এই তিনটা জিনিস কই থেকে আসলো আগে একটু ভালো করে এখানে দেখেন। আমরা ছোটবেলা থেকে ভার্ব পড়ি না? ঠিক আছে, ভার্ব। ভার্ব কি? যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ সম্পূর্ণ হওয়া বোঝায়, হওয়া, যাওয়া, খাওয়া, থাকা ইত্যাদি ইত্যাদি কাজ সম্পূর্ণ হওয়া বোঝায়, সেই অর্থটাকে বলা হয় ভার্ব। এই ভার্ব হলো প্রধানত দুই প্রকার। ঠিক আছে, প্রধানতর মধ্যে আমরা শিখছি হলো ফাইনিট ভার্ব, আর একটা শিখছি হলো আমরা নন ফাইনিট ভার্ব। তো ফাইনিট আমরা সব বাংলাতে শিখছিলাম সমাপিকা ক্রিয়া, আর নন ফাইনিট হলো অসমাপিকা ক্রিয়া, যেটা আমরা সংজ্ঞায় শিখি, যে ভার্ব দ্বারা মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করা যায় তাকে বলা হলো ফাইনিট, আর যেটা দ্বারা মনের ভাব অসম্পূর্ণ থাকে, সম্পূর্ণ প্রকাশ হয় না, তাকে বলা হলো আপনাদের নন ফাইনিট ভার্ব। তো এইভাবে সংজ্ঞা পড়ে আমাদের দেখা যায় ভার্বগুলো নির্ণয় করা বা ধরাটা একটু কষ্ট হয়ে যায়। তো আজকে আমরা একটু ভালো করে বুঝি যে ফাইনিট আর নন ফাইনিট কি। এক কথায় ভাই, যে ভার্ব দ্বারা টেন্স চেনা যায়, যে ভার্ব দ্বারা টেন্স চেনা যায় সেটাই হলো কি ফাইনিট। মানে টেন্সের রূপ পরিবর্তন হয়, বা আমরা টেন্স যে নির্ণয় করি, এটা প্রেজেন্ট ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, যার মাধ্যমে নির্ণয় করি সেইটাকে বলা হয় হলো আপনাদের কি ফাইনিট ভার্ব। আর যে ভার্বের মাধ্যমে আপনি টেন্স নির্ণয় করতে পারবেন না সেটাকে বলা হয় নন ফাইনিট। তো আমাদের আজকে এই ফাইনিট ভার্ব নিয়ে কোনো আলোচনা না, এটা সম্পূর্ণ কাটা। আমরা আলোচনা করবো হলো এই নন ফাইনিট ভার্ব। আর এই নন ফাইনিট ভার্বকে আবার প্রধানত 3 ভাগে ভাগ করা যায়। ভাগ করে এখান থেকে আমরা পাই ইনফিনিটিভ, জিরান, এটা হলো কি পার্টিসিপল, এই তিনটা। তো আজকে ইনশাল্লাহ আমরা এই তিনটা একদম পানি পানি করে ফেলবো। কিন্তু বলছি এই ভার্ব দ্বারা টেন্স চেনা যায়, এটা দ্বারা টেন্স চেনা যায় না। তো কেমন? যেমন আমরা জাস্ট বলি, যদি বলি আচ্ছা, সহজ উদাহরণ দিলাম, আমরা বললাম কি আই অ্যাম রিডিং এ বুক। আচ্ছা, একটু ভালো করে বোঝেন তো, যে এইটা যে প্রেজেন্ট কন্টিনিউয়াস সেটা আমরা বুঝছি কি দেখে? এম দেখে। আচ্ছা, এই এম এর জায়গায় যদি আমি দিতাম ওয়াজ, টেন্সটা চেঞ্জ হয়ে গেছে। আমরা টেন্স নির্ণয় করতে কিন্তু এই ভার্ব দেখে,
এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াসের এখানে রিডিংও থাকবে। এই রিডিং দেখে কি আমরা টেন্স নির্ণয় করতে পারবো? না, রিডিং দেখে আমরা কখনো টেন্স নির্ণয় করতে পারবো না। তো এই যে রিডিংটা হলো নন ফাইনাইট ভার্ব, আর এই যে ওয়াজ অথবা অ্যাম যেটা দ্বারা আমাদের টেন্স নির্ণয় করতে পারতেছি, এটা হলো আমাদের ফাইনাইট ভার্ব। আশা করি একটু হালকা বুঝতে পারছেন। আমরা ভিতরে গেলে আরো বিস্তারিতভাবে বুঝতে পারবো যে ফাইনাইট এবং নন ফাইনাইট বিষয়টা আসলে কি। বিস্তারিত ইনশাল্লাহ আমরা আজকে এগুলো সম্পূর্ণ শেষ করে ফেলবো। তো আসেন আরো যদি সহজ ভাষায় বলতে যাই, যে এই চারটা ভার্ব ব্যতীত টু প্লাস ভার্বের বেস ফর্ম, ভি প্লাস আইএনজি, বা ভার্বের V3 পাস্ট পার্টিসিপল, বা হ্যাভিং প্লাস V3, এই চারটা ভার্ব ব্যতীত যত ভার্ব আছে সব হলো ফাইনাইট ভার্ব। আর এই চারটা ভার্বকে বলা হয় নন ফাইনাইট, এবং নন ফাইনাইটের যে তিনটা প্রকারভেদ সেই তিনটা প্রকারভেদের মধ্যে আমরা চলে যাব। তো মাথায় রাখবেন এই চারটা ভার্ব যেখানে দেখবেন টু প্লাস ভার্বের বেস ফর্ম আছে এটা চোখ বুঝে নন ফাইনাইট। তারপরে হলো আপনাদের কি ভি প্লাস আইএনজি ফর্ম আছে সেটাও কি নন ফাইনাইট। যদি কোনো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দেখেন সেটাও হলো নন ফাইনাইট। হ্যাভিং প্লাস V3 মানে পাস্ট পার্টিসিপল ফর্ম, সেটাও নন ফাইনাইট ভার্ব। আর বাদ বাকি যত ভার্ব আছে সবই হলো ফাইনাইট। ওকে, আমরা ফাইনাইট নন ফাইনাইট নিয়ে মোটামুটি হালকা আলোচনা করলাম। তো আজকে আমাদের আলোচনার বিষয় হলো এই নন ফাইনাইটের মধ্যে ইনফিনিটিভ, জিরান, পার্টিসিপল, এই তিনটা ভার্ব নিয়ে। তো আমি তিনটা ভার্ব নিয়ে A to Z আলোচনা করব, ধরে ধরে আলোচনা করব। ক্লাসটা দীর্ঘ হবে, তো সবাই সাথে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন যে ঠিকঠাক বুঝতে পারতেছেন কিনা, এবং যেগুলো নোট করার মতো সব নোট করে নেবেন। লেখা বোঝা যাচ্ছে না? আচ্ছা ঠিক আছে, আমরা লেখা বড় করে লেখার চেষ্টা করতেছি। আচ্ছা, বিষয়টা আমরা এখান থেকে মুছে দিচ্ছি যাতে আপনাদের জন্য বড় করে লেখা যায়। ওকে, প্রথমে আমরা শিখব হলো ইনফিনিটিভ। এখন লেখা বোঝা যায়? লেখা বোঝা না গেলে আমার কথাগুলো একটু ভালো করে শুনবেন, ঠিক আছে? তাহলে হয়ে যাবে। ইনফিনিটিভ কি ভাইয়া? তা আমরা ছোটবেলা থেকে পড়ে আসি ইনফিনিটিভ বলতে কি, যে টু প্লাস ভার্বের বেস ফর্ম, এই যে এই সম্পূর্ণ অংশটাকে বলা হলো আপনাদের কি ইনফিনিটিভ। যেটা বাংলাতে কি মিনিং দেয়? এটা বাংলাতে হলো মিনিংটা দেয় হলো তে। এটার বাংলা মিনিংটা দেয় হলো কি তে। যদি টু প্লাস ভার্বের বেস ফর্ম থাকে তাহলে সাধারণত আমরা তাকে কি বলি? ইনফিনিটিভ, এবং বাংলাতে হলো মিনিং দেয় তে। যেমন আমরা দেখেন আমি এখানে লিখলাম আই রিকোয়েস্টেড দ্য ম্যান, ঠিক আছে? আমি মানুষটাকে রিকোয়েস্ট করলাম টু রিটার্ন মাই মানি। একটু ভালো করে দেখেন, আমরা বললাম আই রিকোয়েস্টেড দ্য ম্যান, আমি মানুষটাকে অনুরোধ করলাম কি জন্য? টু রিটার্ন মানে কি? ফিরিয়ে দিতে। দিতে কি? মাই মানি মানে আমার টাকা ফিরিয়ে দিতে আমি তাকে রিকোয়েস্ট করলাম। তো এই দেখছেন ইনফিনিটিভটা মূলত বাংলাতে মিনিংটা দিচ্ছে কি? এই টু প্লাস ভার্বের বেস ফর্ম যেটাকে বলবো ইনফিনিটিভ, যেটা মিনিং দিচ্ছে ফিরিয়ে দিতে, তে লাস্টে হলো তেটা যুক্ত হয়ে গেছে, ঠিক আছে? তারপরে আমরা আরো বলতে পারি যে শি স্যাড বিসাইড মি, ঠিক আছে? আমরা বললাম টু সে সামথিং। ওকে, দেখেন সে আমার পাশে বসেছিল কি? আমার পাশে বসেছিল কি জন্য? টু সে, বলতে কি সামথিং, কিছু বলতে আমার পাশে বসেছিল। এই দেখেন এই বিষয়টা সম্পূর্ণটা মিনিং দিচ্ছে হলো এইরকম। তো আমরা বুঝতে পারছি যে ইনফিনিটিভ জিনিসটা কি? ইনফিনিটিভ মূলত হলো টু প্লাস ভার্বের বেস ফর্ম, এবং এটার মিনিং হলো বাংলাতে তে। তো এখন আসেন আমরা ইনফিনিটিভের একটু ভিতরে ঢোকার চেষ্টা করি যে ইনফিনিটিভটা আসলে কি বা কিভাবে আমরা এটা ব্যবহার করব। তো ইনফিনিটিভ মূলত তিন প্রকার। আপনারা ইনফিনিটিভের প্রকার ভেদটা লিখে নেন ভালো করে। ইনফিনিটিভ মূলত তিন প্রকার। একটাকে বলা হয় সিম্পল ইনফিনিটিভ। সিম্পল ইনফিনিটিভের আরেকটা নাম হলো কি, এটাকে বলা হয় প্রেজেন্ট ইনফিনিটিভ। আরেকটা হলো আপনাদের বিয়ার ইনফিনিটিভ। আর একটা হলো আপনাদের আসলে পারফেক্ট ইনফিনিটিভ। আচ্ছা, আমি ইনফিনিটিভ লিখলাম না। তো মূলত ইনফিনিটিভটা কয় প্রকার? তিন প্রকার। তিন প্রকারের মধ্যে কি একটা হলো কি সিম্পল ইনফিনিটিভ, আর একটা হলো কি আপনাদের বিয়ার ইনফিনিটিভ, আর একটা হলো পারফেক্ট ইনফিনিটিভ। হয়তো বা অনেকের মাথায় প্যাঁচ লাগছে, ভাই আবার ইনফিনিটিভ তিন প্রকার। আচ্ছা দেখেন, আমি একটা সুন্দর করে উদাহরণ দিই। দেখেন এখানে আমি একটা ভার্ব লিখলাম হলো গো। এই গোটাকে আমরা তিন ভাবে ইনফিনিটিভ করতে পারি। যেমন কি এটার সাথে লিখতে পারি কি টু গো,
এই টু গোটা হলো কি টু প্লাস ভার্বের বেস ফর্ম, যেটাকে আমরা বলবো সিম্পল ইনফিনিটিভ। সিম্পল ইনফিনিটিভটাকে আমরা এইভাবে লিখতে পারি টু প্লাস ভার্বের বেস ফর্ম। আর বিয়ার শব্দের অর্থ কি? ব্যতীত। এখানে কি ব্যতীত? টু ব্যতীত যে ভার্বটা, শুধু ভার্বের বেস ফর্ম বসবে, শুধু ভার্বের বেস ফর্ম, সেটাই হলো আপনাদের কি বিয়ার ইনফিনিটিভ। এমন কিছু ভার্ব আছে যাদের পর টু বসে না, টু না বসে ভার্বের বেস ফর্ম বসে, যেটাকে বলা হয় বিয়ার ইনফিনিটিভ। এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব একটা সময়। আজকের ক্লাসে হয়তো এটা আমি স্কিপ করে যেতে পারি, তবে একটা সময় আলোচনা করব। তাহলে আমরা এই গোটাকে শুধু যদি শুধু গো লিখি, তাহলে এটা হলো আপনাদের কি হয়ে যাবে? বিয়ার ইনফিনিটিভ। আর পারফেক্ট ইনফিনিটিভটা কি? পারফেক্ট ইনফিনিটিভ হলো টু প্লাস হ্যাভ প্লাস ভার্বের ভি থ্রি, এই রূপটাকে বলা হয় পারফেক্ট ইনফিনিটিভ। তো আমি যদি এইটাকে লিখি, দেখেন এটা আমি লিখতে পারি না, টু হ্যাভ গো আছে না, গন, ঠিক আছে? এই যে টু হ্যাভ গন, এটাকে বলা হয় হলো আপনাদের কি পারফেক্ট ইনফিনিটিভ। তো আশা করি জাস্ট ইনফিনিটিভের তিনটা প্রকারভেদ খুব ভালোভাবে বুঝতে পারছেন, এবং টু হ্যাভ গন পারফেক্ট ইনফিনিটিভ এটা আমরা ইজিলি বুঝতে পারি। তারপরে বিয়ার ইনফিনিটিভ নিয়ে আমরা নেক্সট ক্লাসে ক্লাস নেব। তো আজকে মূলত আমরা পড়বো হলো সিম্পল ইনফিনিটিভ, যে কোথায় কোথায় আসলে ইনফিনিটিভ হয়, বা কোন কোন ভার্বের পর আমাদের ইনফিনিটিভ বসাতে হবে, টু প্লাস ভার্বের বেস ফর্ম হবে, সেই বিষয়টা আমরা খুব ভালো করে রপ্ত করার চেষ্টা করবো। এইটুকু কি বুঝতে পারছেন? যদি এইটুকু বুঝে থাকেন তাহলে সবাই একটু কমেন্টে ডান লিখুন। সবাই একটু কমেন্টে ডান লিখুন যে বুঝতে পারছি। আর বুঝতে না পারলে আপনারা আমাকে কমেন্ট করে জানান, ভাই বুঝি নাই, আমি আবার চেষ্টা করব আপনাদেরকে বুঝিয়ে দিতে। তো সবাই একটু কমেন্ট করুন, ঠিক আছে? ক্লাস করতে অ্যাক্টিভ থাকতে হবে, ঘুমিয়ে গেলে হবে না। সবাই একটু কমেন্ট করে আমাকে জানান যে ক্লাস যতটুকু পড়ালাম ততটুকু বুঝতে পারছেন। আর যতটুকু যতটুকু বোঝানো হয়েছে এইটুকু থেকে তেমন বেশি প্রশ্ন আসে না। এখন যেটা পড়াবো সেটা থেকে আপনাদের প্রায় প্রচুর প্রশ্ন আসে। তো সবাই একটু কমেন্ট করে জানান যে এইটুকু বুঝতে পারছেন কিনা, দেখি কারো কোনো সমস্যা আছে নাকি। আচ্ছা, ডান, বুঝতে পারছেন, ওকে, ঠিক আছে। আসেন, মোটামুটি সবাই বুঝতে পারছে এইটুকু। তো এখন আসেন, কিছু ভার্ব আছে যে ভার্বগুলোর পর সব সময় মানে আপনার টু প্লাস ভার্বের বেস ফর্ম হবে। সেই ভার্বগুলো কি? ভার্বগুলো মুখস্থ রাখতে হবে। তো আজকে আসেন আমরা দেখেন কত সহজে মুখস্থ করে। আমি একটা লিস্ট অনুযায়ী লিখবো, আপনারা সবাই এই লিস্ট অনুযায়ী ভার্বগুলো লেখার চেষ্টা করবেন। দেখেন আমি প্রথমে লিখতেছি হোপ, হোপ, তারপরে আমরা লিখলাম হলো ফরগেট, হোপ ফরগেট, তারপরে আমি এখানে লিখতে পারি ওয়ান্ট বা ইন্টেন্ট, হোপ ফরগেট ওয়ান ইন্টেন্ট, তারপরে আমাদের এখানে হলো নিড, তারপরে হলো এম, তারপরে আমাদের হলো ডিজায়ার। আমি যে সিরিয়ালি লিখতেছি আপনারা এই সিরিয়ালি লেখারই চেষ্টা করবেন, সিরিয়ালগুলো এলোমেলো করবেন না। তারপরে হলো উইশ, ডিমান্ড, ঠিক আছে? এই পর্যন্ত আপনারা আমার সাথে সাথে লেখেন, তাহলে এই বিষয়টা একটু সুবিধা হবে। তারপর হলো ডিসাইড, আমাদের হলো ডিমান্ডের পর ডিসাইড, ডিসাইডের পর প্ল্যান, অ্যারেঞ্জ, ম্যানেজ, অ্যারেঞ্জ, ম্যানেজ, তারপরে হলো প্রিটেন্ড, তারপরে হলো টেন্ড। এই পর্যন্ত লিখছেন আপনারা, একটু ভালো করে লেখেন। তারপরে আমাদের হলো লার্ন, ফেল। দেখেন লেখা বোঝা যাচ্ছে? বোঝা গেলে আপনারা একটু সুন্দর করে এটা লিখে নেন। তারপরে হলো ডিজার্ভ, লার্ন, দেখেন লার্ন, ফেল, তারপরে হলো আমাদের ডিজার্ভ, তারপরে হলো স্ট্রাইভ, প্রমিস, লার্ন, ফেল, ডিজার্ভ, স্ট্রাইভ, প্রমিস, তারপরে হলো আপনাদের ট্রাই, অফার, এটাকে অথবা প্রপোজ, অফার বা প্রপোজ, অফার বা প্রপোজ দুটো একসাথে লিখবেন। এগ্রি, রিফিউজ, এগ্রি, রিফিউজ, ওয়েট। লেখা শেষ সবার? এই কয়েকটা ভার্ব আপনারা লেখেন। এই কয়েকটা ভার্বের পর
সব সময় কোনো সেন্টেন্স যদি এই কয়েকটা ভার্বের পর কোনো ভার্ব থাকে তাহলে সেখানে চোখ বুজে টু প্লাস ভার্বের বেস ফর্ম হবে, এবং এইখান থেকেই আমাদের প্রশ্নগুলো বেশিরভাগ আসে। এই যে এই কয়েকটা ভার্বের পর সবসময় কি হবে, টু প্লাস ভার্বের বেস ফর্ম মানে ইনফিনিটিভ হবে। সবার যদি এটা লেখা শেষ হয়ে থাকে একটু সবাই তাড়াতাড়ি লিখে নেন। আমি বিষয়গুলো দেখেন সুন্দর করে একটা ছন্দ আকারে মনে রাখার চেষ্টা করেন আপনারা। আমি ছন্দটা আপনাদেরকে দেখেন সুন্দর করে বলতেছি, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। লেখা শেষ হলে সবাই যারা যারা মনোযোগ সহকারে ক্লাসটা করতেছেন তারা একটু কমেন্ট করে জানাবেন যে লেখা শেষ। দেখেন আমি বেশি কয়েকটা ভার্ব না, কয়টা জাস্ট আপনাদের 20টার মতো ভার্ব লেখা হয়েছে, যাদের পর সবসময় কি বসবে আপনাদের টু প্লাস ভার্বের বেস ফর্ম মানে ইনফিনিটিভ ফর্ম বসবে। তো এখানে প্রথমে আছে কি হোপ, ফরগেট, তারপর আছে ওয়ান্ট বা ইন্টেন্ট, তারপরে নিড, এম, ডিজায়ার, উইশ, ডিমান্ড, ডিসাইড, প্ল্যান, অ্যারেঞ্জ, ম্যানেজ, তারপরে প্রিটেন্ড, টেন, লার্ন, ফেল, তারপরে ডিজার্ভ, স্টাইভ, প্রমিস, টাই, অফার, প্রপোজ, এগ্রি, রিফিউজ, ওয়েট। ঠিক আছে, দেখেন এইগুলো এইভাবে মনে রাখতে অনেক কষ্ট লাগতেছে না? কিন্তু যদি আপনি একটা ছন্দ আকারে মনে রাখেন তাহলে আপনার খুব ভালো মনে থাকবে। দেখেন মনে করবেন যে আপনি একটা চিঠি লিখতেছেন আপনার প্রিয়তমার কাছে। তো আমরা বলতে পারি, এইভাবে বলতে পারি যে প্রিয়তমা, আশা করি ভালোই আছো। এই যে আশা করি ভালোই আছো, আশা করা ইংলিশ কি? হোপ। আমরা পরের লাইন বলতে পারি আমাকে কি ভুলেই গেছো। আচ্ছা, ভুলে যাওয়ার ইংলিশ কি? ফরগেট। কিন্তু আমি শুধু তোমাকেই চাই। আচ্ছা, চাওয়ার ইংলিশ কি? ওয়ান বা ইন্টেন্ট। ঠিক আছে, দেখেন তাহলে আমরা কি প্রথমে কি বললাম যে প্রিয়তমা, আশা করি ভালোই আছো, আমাকে কি ভুলেই গেছো, আমি শুধু তোমাকেই চাই। তারপরে তুমি আমার আমার তোমাকে আমার বড়ই প্রয়োজন। এই যে প্রয়োজনীয় ইংলিশ কি? নিড। দেখেন প্রয়োজনীয় ইংলিশ নিড। তুমি আমার জীবনের একমাত্র লক্ষ্য। দেখছেন, তা লক্ষ্যের ইংলিশ কি? এম। ঠিক আছে, পরবর্তীতে বললেন যে আমার আকাঙ্ক্ষা, যে আকাঙ্ক্ষার ইংলিশ কি? ডিজায়ার। আমার আকাঙ্ক্ষা যে তোমার সকল ইচ্ছা মেনে নিয়ে তোমার চাহিদাগুলো পূরণ করব। দেখেন চাহিদা পূরণ, চাহিদার ইংলিশ কি? ডিমান্ড। ঠিক আছে, এবং আমি সিদ্ধান্ত নিয়েছি, যে সিদ্ধান্ত নেওয়ার ইংলিশ কি? ডিসাইড। এবং সিদ্ধান্ত নিয়েছি যে তোমার প্ল্যান অনুযায়ী সকল কিছু অ্যারেঞ্জ এবং ম্যানেজ করব, সকল কিছু অ্যারেঞ্জ এবং ম্যানেজ করব। ঠিক আছে, আমি মোটেই ভান করছি না। ভান করা ইংলিশ হলো কি? প্রিটেন্ড। ঠিক আছে, বরং প্রবল আগ্রহ নিয়ে। ঠিক আছে, প্রবল ঝোঁক বা আগ্রহের ইংলিশ হলো কি? টেন্ড। আমি সবকিছু শিখে ফেলবো, শিখে ফেলা ইংলিশ কি? লার্ন। ঠিক আছে, ব্যর্থ হওয়ার প্রশ্নই আসে না। ঠিক আছে, ব্যর্থ হওয়ার প্রশ্নই আসে না। তোমাকে পাওয়ার যোগ্য হতে কঠোর পরিশ্রম করব। কঠোর পরিশ্রম করে ইংলিশ কি? স্টাইভ। ঠিক আছে, এটা আমার প্রতিজ্ঞা। আমার প্রতিজ্ঞার ইংলিশ কি? প্রমিস। ঠিক আছে, আমাকে বোঝার একবার একটু চেষ্টা করো, চেষ্টা করা ইংলিশ কি? টাই। ঠিক আছে, এবং আমার প্রপোজ বা অফারে রাজি হয়ে যাও। রাজি হয়ে যাওয়ার ইংলিশ কি? এগ্রি। আমাকে রিফিউজ করো না বা আমাকে প্রত্যাখ্যান করো না, আর কয়েকটা দিন আমার জন্য অপেক্ষা করো। অপেক্ষা করার ইংলিশ কি? ওয়েট। ইতি তোমার প্রিয়তমা। ওকে, এই বুঝতে পারছেন কি? দেখেন আমি যে ছন্দটা বললাম, ছন্দের মধ্যে সবগুলো ভার্ব সুন্দর করে দেওয়া আছে এবং অটোমেটিক মনে থাকবে। তো আপনারা জাস্ট ছন্দ আকারে যে আমরা ভার্বগুলো মিলালাম, এইটা আমার সাথে একবার বলেন, দেখেন খুব সুন্দর করে হয়ে যাবে। ওদিকে দেখতে হবে না, সবাই আমার দিকে একটু তাকান, আমার চোখের দিকে তাকান, দেখেন অটোমেটিক হয়ে যাবে। তো আমি বলছি প্রথমে কি, যে প্রিয়তমা, আশা করি ভালোই আছো, আমাকে কি ভুলেই গেছো, আমি কিন্তু আমি শুধু তোমাকেই চাই, তুমি আমার প্রয়োজন, আর তোমাকে আমার বড়ই প্রয়োজন, আমার জীবনের, তুমিই আমার জীবনের একমাত্র লক্ষ্য। দেখেন আপনারা এইভাবে ছন্দটা পারলে লিখে নিতে পারেন। আর যদি কারো ছন্দ মনে না থাকে ভাই, আপনি দেখেন ছন্দ যদি মনে না থাকে আপনি কিন্তু এইভাবে বিষয়টা বলতে পারছেন। প্রথমে কি ছিল? হোপ। হোপের পর কি ছিল আপনাদের? ফরগেট। ওয়ান বা ইন্টেন্ট। ওয়ান বা ইন্টেন্টের পর ছিল নিড। নিডের পর কি ছিল আপনাদের? এম। এম এর পর কি ছিল? ডিজায়ার। তারপরে উইশ, ডিমান্ড, ডিসাইড। এইভাবে আপনি কিন্তু সবগুলো মনে রাখতে পারেন। উইশ, ডিসাইডের পর কি ছিল? প্ল্যান, অ্যারেঞ্জ, ম্যানেজ, প্রিটেন্ড, টেন্ড। তারপরে আপনাদের ছিল হলো লার্ন, ফেল, হচ্ছে সবকিছু। তারপরে হলো আপনাদের হলো ডিজায়ার ছিল, স্টাইপ ছিল, প্রমিস ছিল, টাই ছিল। দেখেন এইভাবে বললে হয়ে যাবে। আমার কথাগুলো আটকে যাচ্ছে, সেজন্য আমি বারবার পানি খাচ্ছি, বুঝতেছি না।
গলায় কি হচ্ছে। ওকে, ঠিক আছে। যদি এইটুকু বুঝে থাকেন এই ভার্বগুলোর পর সবসময় আমাদের কি বসবে, ভার্বের বেস ফর্ম বসবে। এখন আপনি যেভাবে বিষয়টাকে আয়ত্ত করতে পারেন, দেখেন আপনি আমার সাথে কিন্তু এইভাবে ছন্দ আকারেও মনে রাখতে পারেন, বা আপনি এইভাবে ইজিলি এটা মনে রাখতে পারেন। কারণ পরীক্ষায় হলে এই কয়েকটা ভার্ব বা এগুলো একটা সেন্টেন্স দিয়ে আপনাদের শূন্য স্থান দেবে, যে এই যে পরে যে একটা ভার্ব বসবে এই জায়গায় কি বসবে সেই বিষয়টা আপনার কাছে জানতে চাইবে, এবং প্রচুর প্রশ্ন আসে এই ভার্বগুলোর মধ্যে থেকে আপনাদের প্রশ্ন থাকবে। যেমন আপনাকে ধরেন যে এখানে একটা সেন্টেন্স দিল, দেখেন বললো she refused ড্যাশ দিয়ে বললো হলো meet me, মানে কি সে আমার সাথে দেখা করতে প্রত্যাখ্যান করলো। আচ্ছা, এই যে আমরা পড়ছি না রিফিউজ, যে এই যে রিফিউজ, এই যে রিফিউজড, এরপর তাহলে মিট আছে, মিটের পর এখানে কি বসবে তাহলে টু মিট, এটা হলো বসবে টু মিট। কারণ আমরা এই ভার্বগুলো পড়ছি, এই ভার্বগুলোর পর সবসময় কি বসবে, টু প্লাস ভার্বের বেস ফর্ম বসবে। আশা করি বিষয়টা কি বুঝতে পারছেন। এইরকম ধরেন যে অনেক ধরনের উদাহরণ দেওয়া যায়, যেমন আমরা আবার বলতে পারি যে দ্য উম্যান বা উইম্যান, ঠিক আছে, উইম্যান বললাম কি পিটেন, বললাম পিটেন। আচ্ছা দেখা যাচ্ছে কি, আচ্ছা আমি এটা মুছলাম, পিটেন দিয়ে ড্যাশ বললাম কি সিক। আচ্ছা দেখেন এইটা যে আছে, তাহলে আমরা বলতেছি কি দ্য ওম্যান পিটেন, এই যে এখানে লিখছি হলো কি পিটেন। আচ্ছা পিটেন, তো পিটেন থাকলে এই যে যে সিকটা আছে ব্র্যাকেটে, তাহলে কি এখানে শুধু সিক হবে, এটা হবে কি টু সিক, এটা হলো আপনাদের হয়ে যাবে কি টু সিক। বিষয়টা ভালো করে বোঝেন, কারণ পিটেনের পর যে ভার্বটা থাকবে সেটা হলো ভার্বের বেস ফর্ম বসবে। এই হলো আপনাদের এই কয়েকটা ভার্ব। আচ্ছা আসেন আমি আবার একটু ইজি করে দিচ্ছি, দেখেন আমরা জাস্ট এটা ছন্দ আকারে কিভাবে মনে রাখতে পারি। ভাবেন আপনি আপনার প্রিয়তমাকে একটা রোমান্টিক চিঠি লিখতেছেন, রোমান্টিক চিঠিতে কি বলতেছেন, প্রথমেই তো বলবেন প্রিয়তমা আশা করি ভালোই আছো, আমাকে কি ভুলেই গেছো, আমি শুধু তোমাকেই চাই, তোমাকে আমার বড়ই প্রয়োজন, তুমিই আমার জীবনের একমাত্র লক্ষ্য, আমার আকাঙ্ক্ষা যে তোমার ইচ্ছাগুলো মেনে নিয়ে তোমার সকল চাহিদা পূরণ করব, এবং আমি সিদ্ধান্ত নিয়েছি যে তোমার পরিকল্পনা অনুযায়ী সব কিছু অ্যারেঞ্জ এবং ম্যানেজ করব। ঠিক আছে, আমি মোটেই ভান করছি না, বরং প্রবল আগ্রহ নিয়ে সবকিছু শিখে ফেলবো, ব্যর্থ হওয়ার প্রশ্নই আসে না, তোমাকে পাওয়ার যোগ্য হতে কঠোর পরিশ্রম করব, তোমাকে পাওয়ার যোগ্য হতে কঠোর পরিশ্রম করব, এটা আমার প্রতিজ্ঞা। ঠিক আছে, প্লিজ আমাকে বোঝার একটু চেষ্টা করো। ঠিক আছে, এবং আমার প্রপোজে কি রাজি হয়ে যাও, প্রপোজ বা অফারে রাজি হয়ে যাও, আমাকে প্রত্যাখ্যান করো না, আর কয়েকটা দিন আমার জন্য অপেক্ষা করো, ইতি তোমার প্রিয়তমা। ওকে, আপনারা এই ছন্দ আকারেও এটা মনে রাখতে পারেন, না হলে মুখে মুখে বলে এটা মনে রাখতে পারেন। তো এই ছিল হলো আমাদের ইনফিনিটিভের কথা। তো আমরা এখনো মূল পড়ায় যাইনি, আমরা মূল পড়ায় যাব জিরান এবং পার্টিসিপল। ওকে, তাহলে আমরা এটা মুছলাম। ইনফিনিটিভের প্রশ্নগুলো আপনারা আশা করি ধরতে পারছেন। আর ইনফিনিটিভটা কিন্তু 3 প্রকার, এখান থেকে যদি আপনাদের প্রকারভেদ প্রশ্ন চায় তাহলে কিন্তু আপনাদের এটা দিতে হবে। ওকে, ঠিক আছে, তো আমরা ইনফিনিটিভটা শেষ করলাম। আচ্ছা ওকে ওকে, এইটুকু কি বুঝতে পারছেন আপনারা? যদি ইনফিনিটিভটা বুঝতে পারেন তো এখন আসেন আমরা শিখবো হলো জিরান এবং পার্টিসিপল। তো এই জিরান আর পার্টিসিপল দুইটা হলো প্রচুর প্যাচ লাগে। আচ্ছা দেখেন, জিরান এবং পার্টিসিপল এই দুইটার মাঝে প্যাচ লাগে, কোথায় প্যাচ লাগে একটু ভালো করে বুঝি। আমাদের পার্টিসিপল হলো 3 প্রকার, একটা হলো প্রেজেন্ট পার্টিসিপল, একটা হলো আপনাদের পাস্ট পার্টিসিপল, আর একটা হলো পারফেক্ট পার্টিসিপল। এখন প্যাচটা লাগে হলো জিরান হলো কি মূলত ভি প্লাস আইএনজি, ভার্বের সাথে ভি প্লাস আইএনজি করলে জিরান, আবার প্রেজেন্ট ফর্মটা হলো কি ভি প্লাস আইএনজি। তো এই যে এই দুইটার মাঝে প্যাচ লাগে, যে দুটোই তো ভি প্লাস আইএনজি, তাহলে কখন পার্টিসিপল কখন জিরান, তো আমরা এই জিনিসটা শিখবো। কিন্তু তার আগে যে দুইটাতে প্যাচ লাগে না, তো সেই দুইটা আগে একটু ভালো করে শিখি। সেটা হলো একটা হলো কি পাস্ট পার্টিসিপল, একটা হলো কি পারফেক্ট পার্টিসিপল। তো আমরা পাস্ট আর পারফেক্ট পার্টিসিপলটা প্রথমে সুন্দর করে শিখবো, দেন তারপরে যে এই দুইটার যত প্যাচ আছে, যে এটা কখন প্রেজেন্ট পার্টিসিপল হয় কখন জিরান হয় তখন সেটা শিখবো। তো প্রথমে আমরা পাস্ট এবং পারফেক্ট পার্টিসিপল এই দুইটা জিনিস ভালো করে শেখার চেষ্টা করি। ওকে,
আমরা প্রথমে শিখব হলো পাস্ট পার্টিসিপল। ওকে, পাস্ট পার্টিসিপল, ঠিক আছে। পাস্ট পার্টিসিপল মূলত কি একটু ভালো করে বোঝেন। পাস্ট পার্টিসিপল আসলে আহামরি কিছু না। এই যে আমরা যে ভার্বের ভি3 বা ভার্বের পাস্ট পারফেক্ট, মানে ভার্বের আপনার যে মানে পারফেক্ট ফর্মটা, যে পার্টিসিপল ফর্মটা, সেটাকে বলা হয় হলো পাস্ট পার্টিসিপল, ঠিক আছে। ভার্বের ভি3, ঠিক আছে, যাকে আমরা বলি কি পার্টিসিপল ফর্ম বা পারফেক্ট পার্টিসিপল ফর্ম, সেটাকে আমরা মনে করেন যে বলি কি পাস্ট পার্টিসিপল। এখন ভার্বের ভি3, মূলত ভার্বের ভি3-র সাথে কি কি যুক্ত থাকে এটা একটু ভালো করে দেখেন। একটা ভার্বের সাথে মূলত এখানে থাকে হয় ইডি, না হলে ডি, না হলে ইএন, না হলে এন, না হলে কি লাস্টের টি। কোনো ভার্বের সাথে, মানে আপনার ভার্বের পারফেক্ট ফর্ম, তো ভার্বের সাথে যদি আপনাদের ইডি, ডি, ইএন বা টি বা শুধু টি এইগুলো যুক্ত থাকে বেশিরভাগ ক্ষেত্রে, সেটা হলো কি হয় ভার্বের ভি3। আর এই ভার্বের ভি3কেই বলা হলো আপনাদের কি পাস্ট পার্টিসিপল। এখন ভার্বের ভি3 কোনটা? এই ধরেন যে আমি একটা ডু, ডুর পাস্ট ফর্ম কি ডিড, আর এই ডিটের হলো আপনাদের পার্টিসিপল ফর্ম কি লেখেন এই যে ডান, এই ডানটাকে বলা হলো আপনাদের কি ভার্বের ভি3। তো এই যে এই ডান, এটাই হলো ভার্বের ভি3, যেটা অপর নাম আমরা বলতে পারি পাস্ট পার্টিসিপল। মূল কথা, কোনো ভার্বের ভি3কেই আমরা বলবো হলো পাস্ট পার্টিসিপল। এটা তো আমাদের প্যাস নাই। আর সাধারণত ভার্বের ভি3তে কি কি যুক্ত থাকে? ইডি, ডি, ইএন, এন, টি, এই মূলত এইগুলো বেশি থাকে, অন্য অন্য কিছু থাকতে পারে। যেমন আমরা স্ট্রং ভার্ব, উইক ভার্ব এগুলো শিখছি না, ভার্বের যে 3টা রূপ, তো সেখান থেকে হলো এই বিষয়গুলো হলো আপনাদের বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্ন থাকে। ওকে, আসেন তো আমরা জাস্ট একটা পাস্ট পার্টিসিপলের উদাহরণ দিই, তাহলে বিষয়টা আমরা মানে বিষয়টা ভালো করে বুঝতে পারবো। দেখেন, আমি যদি এখানে বলি আই ডোন্ট ওয়ান্ট, ঠিক আছে, আমি চাই না, কি চাই না? টু গেট, টু গেট পেতে, ব্রোকেন, ঠিক আছে, আমি বললাম ব্রোকেন ফোন। দেখেন এই যে ব্রোকেনের নিচে দাগ দিলাম, ব্রোকেনটা হলো ভার্বের ভি3, কিন্তু এইখানে হলো ব্রোকেনটা হলো আপনাদের পাস্ট পার্টিসিপল, কারণ এটা হলো আপনাদের ভার্বের ভি3 হিসেবে কাজ করছে, সেজন্য এটা হলো আপনাদের কি হয়ে যাবে এখানে পাস্ট পার্টিসিপল। তো এটার ফুল মিনিংটা আসতেছে কি আই ডোন্ট ওয়ান্ট টু গেট, মানে আমি চাই না ব্রোকেন ফোন, মানে কি ভাঙা ফোন, আমি ভাঙা ফোনটি ফেরত পেতে চাই না। এই ধরনের মিনিংটা বোঝানো হচ্ছে হলো এখান থেকে, ঠিক আছে। আমরা আরো কয়েকটা উদাহরণ দিতে পারি, যেমন এখানে বলতে পারি দ্য গার্ল, ঠিক আছে, দ্য গার্ল, আচ্ছা এটা এখানে এটা এটা না, দ্য গার্ল ড্রেস ইন, আমরা বলতে পারি যে দ্য গার্ল ড্রেস ইন ব্লু কালার ইজ মাই কাজিন। আচ্ছা দেখেন, আমি তা বললাম দ্য গার্ল, ঠিক আছে, ড্রেস, মানে যে আমরা বলতেছি যে বালিকাটি বা যে মেয়েটি ধরেন যে পরে আছে কি ব্লু কালার জামা, ইজ মাই কাজিন, সে আমার বোন। তো এই যে ড্রেস, এই যে এটা হলো কি ভার্বের ভি3, যেটাকে আমরা বলবো কি পাস্ট পার্টিসিপল। তো পাস্ট পার্টিসিপল সেখানে আমাদের এত বেশি প্রবলেম হয় না। তারপরে ধরেন যে আমি আরো দু একটা উদাহরণ দিতে পারি, যেমন বলতে পারি দ্য বয়েল ওয়াটার, ঠিক আছে, বয়েল ওয়াটার ইজ সেফ ফর ড্রিঙ্ক, মানে কি এই যে বয়েলড, ফুটানো পানি, ঠিক আছে, এটা হলো কি আপনাদের পান করার জন্য নিরাপদ, এই ধরনের মিনিংটা এখানে দেওয়া হচ্ছে। তো আশা করি পাস্ট পার্টিসিপল চিনতে বা ধরতে কারো বেশি সমস্যা হয়নি বা হবেও না। তো আমরা পাস্ট পার্টিসিপলটা মুছে দিই, আমরা এখন পরবর্তী পারফেক্ট পার্টিসিপলটা শিখি। পারফেক্ট পার্টিসিপলটা শিখে পর আমরা হলো মূল জায়গায় চলে যাব, যেটা হলো জিরান এবং পার্টিসিপল। জিরান এবং পার্টিসিপল বলতে প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যে প্যাস লাগে, সেই জিনিসটা আমরা শিখবো। তো আসেন আমরা হলো এখন পারফেক্ট পার্টিসিপলটা একটু ভালো করে বুঝি, ঠিক আছে। তো পারফেক্ট পার্টিসিপল তো ভাই খুব সহজ। পারফেক্ট পার্টিসিপল খুব সহজ কি জন্য? কারণ এইখানে মূলত আগে একটা কি থাকবে, হ্যাভিং, তারপরে হলো কি থাকবে ভার্বের ভি3। যদি হ্যাভিং প্লাস ভি3 থাকে তাহলে সেটা হলো চোখ বুঝে আপনারা বলে দেবেন পারফেক্ট পার্টিসিপল, এটা চেনা নিয়েও আমাদের সমস্যা নেই।
কারণ এটা খুবই 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 ইজি। আচ্ছা ঠিক আছে, কিন্তু এই পারফেক্ট পার্টিসিপল এটা হলো মূলত অতীতের দুইটা কাহিনীকে বোঝায়, এই জন্য এটা স্ট্রাকচারটা কেমন হয়, যেখানে পারফেক্ট পার্টিসিপল থাকে এখানে মূলত হ্যাভিং প্লাস ভি3 প্লাস এক্সটেনশন থাকতে পারে। পরবর্তী আরেকটা সেন্টেন্স থাকে, সেটা সব সময় আপনাদের হলো পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়। এই যে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, কারণ এইটা হলো অতীতের কোনো কাহিনীকে বোঝায়, সেজন্য এই যে দুইটা সেন্টেন্সে কি হয়ে যাবে, পাস্ট ইনডিফিনিটে হয়ে যাবে। ঠিক আছে, আমরা জাস্ট যদি একটু উদাহরণ দিই তাহলে বিষয়টা আপনারা একটু ভালো করে বুঝতে পারবেন। ঠিক আছে, ভালো করে আপনাদের বোঝার জন্য আমরা বললাম কি, দেখেন এখানে আমরা বললাম হ্যাভিং গন দেয়ার। ঠিক আছে, বললাম কি উই ফাউন্ড নাথিং। একটু ভালো করে দেখেন, এই যে হ্যাভিং গন, এই যে হ্যাভিং গনটা কি ভার্বের ভি3 না? তো এই যে এই দুইটাকে আমরা একসাথে বলবো হলো আপনাদের পারফেক্ট পার্টিসিপল, এবং এরপর আছে কি উই ফাউন্ড নাথিং, এটা কিন্তু এই যে ভার্বের ভি2 আছে। আশা করি এই বিষয়টা ভালো করে আপনারা বুঝতে পারছেন। ওকে, আমি জাস্ট এটা বেশি বাড়াবো না, কারণ এটা একদম ইজি, এটা আপনারা যে কেউ দেখে বুঝতে পারবেন। তবে আমি পাস্ট পার্টিসিপলের একটা কথা বলি নাই। আচ্ছা, ওই যে আপনারা প্যাসিভ সেন্টেন্সগুলো দেখেন না, প্যাসিভ সেন্টেন্সগুলো যেগুলো আছে, তো প্যাসিভ সেন্টেন্স সবগুলোই কিন্তু আপনাদের পাস্ট পার্টিসিপল ইউজ করা হয়। যেমন আমরা বলি কি, দিস ফুড ইজ ইটেন। ঠিক আছে, ইটেন বাই মি। আচ্ছা, এই যে ইটেন যে ইউজ করে, আমাদের কিন্তু যত প্যাসিভ সেন্টেন্স আছে, প্যাসিভ সেন্টেন্স সব জায়গায় আমরা কি ইউজ করি, ভার্বের ভি3 ইউজ করি। তো এই যে ভার্বের ভি3টা, এটাকে বলা হয় পাস্ট পার্টিসিপল, যেটা আমি জাস্ট মিস্টেক করে গেছিলাম। তারপরে আপনারা বলেন কি, দ্য রাইস ইজ ইটেন বাই মি, বা যেটাই বলেন, আমাদের কিন্তু প্যাসিভ সেন্টেন্স বলতেই কি ইউজ হয়, ভি3 ইউজ হয়। আর ভি3টাই হলো আপনাদের কি, পাস্ট পার্টিসিপল। আর পারফেক্ট পার্টিসিপল তো একদম ইজি, জাস্ট ভি3-র আগে একটা হ্যাভিং বসবে, এবং এরপর যে সেন্টেন্সটা থাকবে সেটার সাথে আপনার কি একটা একটা পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকবে। এই হলো আপনাদের পাস্ট এবং পারফেক্ট পার্টিসিপলের মধ্যে কথা, যেখান থেকে তেমন আমাদের বেশি প্যাস লাগে না। কিন্তু আমাদের সবচেয়ে প্যাস লাগে হলো জিরান এবং প্রেজেন্ট পার্টিসিপল। তো আমি হলো আজকে জিরান এবং প্রেজেন্ট পার্টিসিপলের প্যাসটা ছাড়াবো, যে কখন জিরান কখন পার্টিসিপল। এখানে আমি পার্টিসিপলই বলবো, আপনারা বুঝে নেবেন পার্টিসিপল বলতে এখানে আমরা প্রেজেন্ট পার্টিসিপলকে বোঝাচ্ছি। তো এইখান থেকে একটু ভালো করে বুঝে নেন যে পার্টিসিপলের কাজ এবং জিরানের কাজ। তো দুটোরই ফর্ম কি বলেন তো ভাই? দুটোই হলো কি, ভি প্লাস আইএনজি। তো ভি প্লাস আইএনজি যখন থাকবে তখন দুইটা ঘটনা ঘটতে পারে, হয় সেটা কি হবে, হয় সেটা জিরান হবে, না হলে পার্টিসিপল হবে। আমি কিন্তু শুধু পার্টিসিপল লিখতেছি, এটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল। ওকে ঠিক আছে, তো জিরান এবং প্রেজেন্ট পার্টিসিপল, তো জিরান কখন আর প্রেজেন্ট পার্টিসিপল কখন? মাথায় রাখবেন, জিরান মূলত নাউনের কাজ করবে, এটা হলো মূলত জিরানকে আমরা আরেক নামে নাউন রাখতে পারবো, কিন্তু পার্টিসিপল মূলত এখানে কাজ করবে অ্যাডজেটিভের। তো পার্টিসিপলকে আমরা আরেক নামে অ্যাডজেটিভে রাখতে পারবো। তো এই জিরান এবং পার্টিসিপল এরা ভার্ব থেকে উৎপত্তি, কিন্তু এদেরকে ভার্ব বলা যাবে না। এদেরকে কি বলা যাবে না, ভার্ব বলা যাবে না। ভার্ব থেকে এরা উৎপত্তি হবে, কিন্তু এদেরকে ভার্ব বলা যাবে না, তাদের কি বলতে হবে, নাউন, না হলে কি বলতে হবে, অ্যাডজেটিভ। আশা করি এইটুকু আলোচনা বুঝতে পারছেন। তো আসেন আমরা তারপর আরেকটু ডিপলি বুঝি যে মূলত জিরান বলতে কি বোঝাবে এখানে। এইখানে মূলত কোনো কিছুর নাম বোঝাবে বা স্থির কোনো বস্তুকে বোঝাবে। কোনো কিছুর যদি জিরান হয়, ভি প্লাস আইএনজি ফর্মটা জিরান হয়, তাহলে কোনো কিছুর নাম বোঝাবে, নাম, বা স্থির কোনো বস্তুকে বোঝাবে। ঠিক আছে, স্থির বস্তুকে বোঝাবে, স্থির কোনো কিছুকে বোঝাবে, স্থির বস্তু বা কোনো কিছুকে বোঝাবে। আর যদি পার্টিসিপল হয় তাহলে এটা চলমান অবস্থাকে বোঝাবে। এটা বোঝাবে কি, চলমান অবস্থা, এটা স্থির থাকবে না, চলমান অবস্থা বোঝাবে, অথবা এর অবস্থা বোঝাবে। অবস্থা বলতে দোষ গুণ অবস্থা পরিমাপ সবকিছুই বোঝাতে পারে। তো মূলত এইগুলা বোঝায় চলমান অবস্থা, বা জিনিসটার আসলে অবস্থা বোঝাবে। ঠিক আছে, তো এইটুকু কি বুঝতে পারছেন? তো যদি কোথাও ভি প্লাস আইএনজি থাকে তাহলে সেটাকে আমরা কি বলতে পারবো, জিরানও বলতে পারবো, বা জিরান অথবা পার্টিসিপল হবে। তো জিরান কখন বলবে, এটা হলো মূলত নাউন হবে। নাউন মানে কি, কোনো কিছুর নাম বোঝাবে, নাহলে স্থির কোনো বস্তুকে বোঝাবে। আর পার্টিসিপল হলে এটা কি, চলমান কোনো অবস্থা বা কাজকে বোঝাবে, চলমান কাজকে বোঝাবে। এটা অবস্থান লিখে আমি এখানে লিখি চলমান কাজকে বোঝাবে, আর না হলে অবস্থা বোঝাবে, চলমান কাজ বা অবস্থা। দেখেন আমরা বিষয়টা একটা উদাহরণ দেই, আসেন দেখেন আমাদের উদাহরণের মাধ্যমে বিষয়গুলো সুন্দর করে ক্লিয়ার হয়ে যাক।
ঠিক আছে, যেগুলা লিখছি। দেখেন আমি এখানে যদি লিখি রিডিং বুক, দেখেন আমি যদি এখানে লিখি রিডিং বুক ইজ মাই হবি, আচ্ছা আমি লিখলাম রিডিং বুক ইজ মাই হবি। তো আরেকটা সেন্টেন্স লিখে দেখেন, আমি বললাম কি আই স হিম, ঠিক আছে, আই স হিম রিডিং এ বুক। এখন আপনি নিজে একটু ভালো করে দেখেন, এখানে রিডিং বুক, রিডিং বুক বলতে কি একটা কাজকে, কাজের নামকে বোঝাচ্ছে না, যে বই পড়া কি আমার শখ বা আমার হবি, এটা হলো একটা নাম বোঝাচ্ছে। এই জন্য তাহলে এটা কি হয়ে যাবে, এটা হলো জিরান। কিন্তু বললাম কি আই স হিম রিডিং এ বুক, আমি তাকে বই পড়তে দেখলাম, দেখেন একটা চলমান কাজকে বোঝাচ্ছে, যে সে পড়তেছে সেই বিষয়টা বোঝাচ্ছে। তাহলে এটা হয়ে যাবে কি আপনাদের পার্টিসিপল, এইটা হয়ে যাবে হলো আপনাদের, এই রিডিংটা হয়ে যাবে পার্টিসিপল, আর এই রিডিংটা হয়ে যাবে হলো কি আপনাদের জিরান। ঠিক আছে, আমি কি বুঝাতে পারছি বিষয়টা? তাহলে এখন দেখেন আমি আরো দুই একটা উদাহরণ লিখি, জাস্ট আপনার বিষয়টা আর একটু ভালো করে ক্লিয়ার হয়ে যাক। আমি বললাম কি শি লুকস, ঠিক আছে, শি লুকস চার্মিং। আচ্ছা আমি লিখলাম শি লুক চার্মিং। আচ্ছা লেখাটা যদি লেখা না বোঝা গেলে আমাকে বললেন, সমস্যা নাই। দেখেন এখানে শি লুকস চার্মিং, সে দেখতে কেমন তার একটা অবস্থা বোঝাচ্ছে। এই চার্মিংটা হলো কি আপনাদের পার্টিসিপল, এই সে লুকসটা হলো, চার্মিংটা হলো পার্টিসিপল, যা একটা অ্যাডজেক্টিভের কাজ করেছে। বুঝাতে পারছি বিষয়টা? আচ্ছা ওই যে আপনারা যত কন্টিনিউয়াস টেন্স লেখেন, যে আই অ্যাম, যেমন এই যে আপনারা যত কন্টিনিউয়াস সেন্টেন্স লেখেন, আমি বললাম কি আই অ্যাম ক্রাইং, আই অ্যাম ক্রাইং নাও। আচ্ছা এই যে আই অ্যাম ক্রাইং, এই ক্রাইংটা কি বলেন তো? এই ক্রাইংটা একটা চলমান কাজকে বোঝাচ্ছে না? এই যে চলমান কাজ, চলমান কাজ বোঝালে সেটা কি হয়ে যাবে? পার্টিসিপল হয়ে যাবে। তো চলমান কাজ বোঝালে সেটা হলো আপনাদের পার্টিসিপল হয়ে যাবে। তো যত কন্টিনিউয়াস টেন্স আছে, যত কন্টিনিউয়াস টেন্সের সাথে আইএনজি যুক্ত আছে, এগুলাকে বলা হলো পার্টিসিপল। আর পার্টিসিপল মানে ওই হলো কি নন ফাইনিট ভার্ব। তাহলে এই সেন্টেন্সে ফাইনিট ভার্ব কোনটা? এই সেন্টেন্সে ফাইনিট ভার্ব হলো এম। আমি কিন্তু শুরুতেই বলছি যে ফাইনিট ভার্ব দ্বারা কি করা যাবে? টেন্স চেনা যাবে, টেন্স নির্ণয় করা যাবে। কিন্তু এই যে কাইং দ্বারা কিন্তু টেন্স নির্ণয় করতে পারবো না। এই ছিল হলো জিরান এবং পার্টিসিপলের জাস্ট মানে প্রেজেন্ট পার্টিসিপলের বেসিক আলোচনা। কিন্তু তারপরেও বিভিন্ন সময় কোনটা জিরান, মানে একটা সেন্টেন্সে যখন ভি প্লাস আইএনজি হয়, কোনটা জিরান কোনটা পার্টিসিপল, এটা নির্ণয় করতে আমাদের অনেক সমস্যা হয়ে যায়। তো ইনশাল্লাহ আজকে মোটামুটি সব সমস্যা সলভ করব, দেখি কিভাবে করা যায়। এইটুকু কি বুঝতে পারছেন? এইটুকু বুঝলে সবাই একটু কমেন্টে জানান যে ভাইয়া ডান। সবাই একটু কমেন্ট করেন যে বুঝতে পারছি। তাহলে আমরা এই দুইটা, কখন জিরান কখন পার্টিসিপল, মানে এখানে কিন্তু পার্টিসিপল বললেই প্রেজেন্ট পার্টিসিপল, কারণ পাস্ট পার্টিসিপল পারফেক্ট পার্টিসিপলের মধ্যে কোনো প্যাচ নাই, আমি বারবার বলতেছি। তো আপনারা বুঝে থাকলে একটু সবাই কমেন্টে ডান লিখুন, আমি পরবর্তী আলোচনাটা করব। ওকে ডান ডান, সবাই মোটামুটি বুঝতে পারছে এটা। আমরা এইটা বোঝার শেষে আমরা হলো প্রশ্নটা সলভ করে দেবো, আর বেশি না, জাস্ট আমি সময় বেশি নেব না, খুব অল্প টাইমের মধ্যে আমি বিষয়গুলোকে আমরা কয়েকটা টিপসের মাধ্যমে কোনটা জিরান কোনটা পার্টিসিপল সেটা নির্ণয় করা শিখবো। এবং আপনাদের জাস্ট কোনো দিন যাতে ভুল না হয়, যে প্রশ্ন যদি চাই এটা জিরান না পার্টিসিপল, যাতে আপনি ইজিলি বলতে পারেন। তো আমরা কয়েকটা টিপসের মাধ্যমে জিনিসটা শিখবো। প্রথম আমরা দিলাম কি টিপস 1, ঠিক আছে। টিপস 1-এ আমরা কি দেখেন, আমি দুইটা সেন্টেন্স লিখি, ইট ইজ নো গুড, অথবা এটাকে আমরা বলতে পারি ইট ইজ নো ইউজ। ভাই ছোটবেলা থেকে বা বিভিন্ন জায়গায় শেখেন যে জিরান মানে নাউন, নাউনের অবস্থান কোথায়, সাবজেক্ট হিসাবে, অবজেক্ট হিসাবে, প্রিপজিশনের পর। ভাই ওইভাবে শিখলে আপনি পরীক্ষায় প্যাচ লাগাবেন। তো আজকে যেভাবে শিখাই এইভাবে শেখেন, আজীবন আর কোনদিন প্যাচ লাগবে না। আশা করি বিষয়টা আপনার ক্লিয়ার হয়ে যাবে। তো আসেন আমাদের প্রথম টিপস অনে আছে কি ইট ইজ নো গুড বা ইট ইজ নো ইউজ। আচ্ছা এই দুইটা জিনিসের মিনিংটা কি? এদের মিনিংটা হলো কোনো লাভ নাই। এটার মিনিংটা হলো কোনো লাভ নাই বা কোনো দরকার নাই। আমরা কি বলতে পারি? কোনো লাভ নাই বা কোনো দরকার নাই। ওকে,
ঠিক আছে, এদের পর সবসময় ভি প্লাস আইএনজি বসবে, সবসময় কি বসবে? ভি প্লাস আইএনজি। আর এই ভি প্লাস আইএনজিটা চোখ বুঝে জিরান, এই ভি প্লাস আইএনজিটা চোখ বুঝে জিরান। দেখেন আমরা একটা উদাহরণ দেই। আমি বললাম যে ইট ইজ নো গুড, ইট ইজ নো গুড লাভিং, ঠিক আছে, ইট ইজ নো গুড লাভিং এ গার্ল। একটা মেয়েকে ভালোবেসে কোনো লাভ নাই। এই যে লাভিং, লাভিংটা কি? আপনাদের চোখ বুঝে কি হয়ে যাবে? জিরান। একটু ভালো করে বোঝেন যে আমি যে লিখলাম ইট ইজ নো গুড লাভিং এ গার্ল, এটা হলো আপনাদের কি হয়ে যাবে? জিরান হয়ে যাবে। ঠিক আছে, আমরা আরো অনেক করতে পারি। আমরা আরো লিখতে পারি যে ইট ইজ নো ইউজ বাইং এ বুক, এই বইটি কেনার কোনো দরকার নাই। ইট ইজ নো, এই যে বাইং, এই বাইংটা সবসময় কি? জিরান। তাহলে আপনি প্রথমে শিখলেন কি? যে ইট ইজ নো গুড বা ইট ইজ নো ইউজের পর যে ভি প্লাস আইএনজি থাকবে সেটা হলো কি হবে? আপনাদের জিরান। আমরা আবার বলতে পারি যে ইট ইজ নো গুড মিসবিহেভিং উইথ আদার্স, অন্যের সাথে খারাপ ব্যবহার করে কোনো লাভ নাই বা কোনো দরকার নাই। বুঝতে পারছি বিষয়টা? যদি এইটুকু বুঝে থাকি তাহলে আপনারা পাশাপাশি আরো 3টা শব্দ লেখেন। বিজি, ওট, তারপরে হলো আপনাদের হ্যাপি। ঠিক আছে, এই 3টা ওয়ার্ডের পরে যে ভি প্লাস আইএনজি থাকবে, এই 3টা ওয়ার্ডের পর যে ভি প্লাস আইএনজি থাকবে এটা হলো পার্টিসিপল। এটা সব সময় কি হয়ে যাবে? পার্টিসিপল। বিজি, ওট, হ্যাপি, এই 3টা শব্দের পর যে ভি প্লাস আইএনজি থাকবে সেটা হলো পার্টিসিপল হয়ে যাবে। আচ্ছা আমি এটা মুছলাম। ঠিক আছে, আপনারা একটু ভালো করে বোঝেন যে এটা তো আমরা কি লিখতেছি। যেমন আমি বললাম, দেখেন আমি বললাম আই এম হ্যাপি, আমি বললাম আই অ্যাম হ্যাপি সিইং ইউ। ঠিক আছে, আমি বললাম যে আমি তোমাকে দেখে মানে খুশি হলাম বা আনন্দিত হলাম। এই যে সিংটা এখানে চোখ বুঝে কি? পার্টিসিপল। ঠিক আছে, আবার আমি বললাম যে শি ইজ বিজি। আচ্ছা সে কি নিয়ে বিজি? এখন তো আর রিটেন না, আমরা লিখলাম টাইপিং। শি ইজ বিজি টাইপিং এ মেসেজ। ঠিক আছে, আজকালকার যুগে আর কেউ চিঠি লেখে না, সবাই টাইপিংই করে। তো এই যে শি ইজ বিজি টাইপিং এ মেসেজ, টাইপিংটা কি এখানে? অবশ্যই পার্টিসিপল। এটা ভালো করে মাথায় রাখতে হবে। আমি বললাম যে দা, আচ্ছা মুজিব মুভি, ঠিক আছে মুজিব, ঠিক আছে, যে মুজিব কিন্তু একটা মুভির নাম। যে মুজিব কি দ্য নেশন অফ, ফাদার অফ নেশন না কি যেন নামটা ভুলে গেছে। আচ্ছা মুজিব, ঠিক আছে মুভি, ঠিক আছে মুজিব মুভি ইজ ওট ওসিং। আচ্ছা এই যে ওট অসিং, এই যে ওটের পর কি আছে? অসিং আছে। অসিংটা হলো কি আপনাদের পার্টিসিপল। তাহলে কি মুজিব মুভিটা কি? ওট শব্দের অর্থ হলো যোগ্য, এই শব্দের অর্থ হলো কি? যোগ্য। তাহলে কি এই ছবিটা কি? মুভিটা হলো দেখার যোগ্য। ঠিক আছে, তাহলে কি মুভি ইজ ওট অসিং। তাহলে আমরা এখানে শিখলাম কি? বিজি, ওট, হ্যাপি, এদের পর যে ভি প্লাস আইএনজি থাকবে সেটা চোখ বুঝে কি হয়ে যাবে? পার্টিসিপল। আর দুইটা শব্দ শিখলাম কি? ইট ইজ নো গুড বা ইট ইজ নো ইউজ, এদের পর যে ভি প্লাস আইএনজি থাকবে সেটা সবসময় কি হয়ে যাবে? আপনাদের জিরান হয়ে যাবে। তো এই আপনাদের রুলস মানে প্রথম টিপসটা যদি বুঝে থাকেন তাহলে সবাই একটু ডান লিখুন। আমি দ্বিতীয় টিপসে চলে যাব। এটা যদি বুঝে থাকেন তাহলে ডান লিখুন, সবাই একটু কষ্ট করে ডান লিখুন যে বুঝতে পারছি। ওকে, সবাই একটু কমেন্ট করে ডান লিখেন যাতে বুঝতে পারছি। ভাই আজকে ক্লাসটার মতো মুড মেন্টালিটি কোনোটাই নাই, দেখতেছেন না? এক্সট্রা কথা বলতে ভালো লাগতেছে না। আচ্ছা তারপরেও আপনাদের শুক্রবারে পরীক্ষায় যাতে ভালো করেন তার জন্য এই যে এক্সট্রা একটু কষ্ট করা আর কি। হয়তো বা মুড দেখে বুঝতেছেন যে ক্লাস নিতে ভালো লাগতেছে না, কিন্তু পড়াতে হচ্ছে তাই পড়াচ্ছি। তো সবাই একটু তাড়াতাড়ি কমেন্টে লেখেন, ডান লেখেন। আচ্ছা যদি আপনার টিপস অন বোঝেন, এখন আমরা হলো টিপস 2 তে চলে যাই। আচ্ছা টিপস 2, তো টিপস 2 তে হলো কয়েকটা ভার্ব আছে যে ভার্বগুলোর উপর সবসময় কি হবে? জিরান হবে। সে ভার্বগুলো আমি যেভাবে আপনাকে ধরেন যে সিরিয়াল অনুযায়ী লিখি, সিরিয়াল অনুযায়ী লেখেন। এক্সকিউজ, প্র্যাকটিস, এক্সকিউজ,
আমরা এখানে TIAC লিখবো, এটাতে সি লিখবো না, ঠিক আছে? কারণ সি হলো আপনাদের ব্রিটিশ, মানে আপনাদের আমেরিকান এই অনুযায়ী, ইংলিশ অনুযায়ী, আপনাদের মডার্ন ইংলিশ অনুযায়ী এই সি কে ভার্ব এবং নাউন দুটো হিসেবে কাউন্ট করে, কিন্তু ব্রিটিশ অনুযায়ী, ব্রিটিশ নাউন অনুযায়ী এই যে এই সি হলো কি ভার্ব। তো আমরা যেহেতু ট্র্যাডিশনাল ইংলিশ ফলো করি, এই জন্য আমরা এখানে এসি লিখতেছি, প্র্যাকটিস। এখানে সি দেবেন না, সি দিলে নাউন ভার্ব দুটোই হয় আমেরিকান ইংলিশ অনুযায়ী, কিন্তু সি দিয়ে আমাদের ব্রিটিশ ইংলিশে শুধু নাউনকে কাউন্ট করে। ওকে, আমরা জাস্ট এখানে কি প্র্যাকটিস হলো এসি দিয়ে লিখবো, প্র্যাকটিস। আচ্ছা, তারপর হলো কি এনজয়। আচ্ছা, আমাদের হলো তারপরে হলো কি, প্রথমে হলো প্র্যাকটিস, এনজয়, তারপরে রিমেম্বার। আচ্ছা, রিমেম্বার পরে হলো রিকল, ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা পাঁচটা লিখছি, দেখেন প্রথমে এক্সকিউজ মি, ফ্যাক্ট, আচ্ছা এক্সকিউজ, তারপরে হলো প্র্যাকটিস, এনজয়, তারপরে হলো রিমেম্বার, রিকল, তারপরে হলো আমাদের রিক্স, তারপরে আমাদের হলো কি স্টপ, তারপরে হলো আমাদের হলো ফিনিশ। এই পর্যন্ত সবাই লিখছেন? তারপরে হলো অ্যাভয়েড, তারপর হলো কিপ, মাইন্ড, কনসিডার, ঠিক আছে? এই যে কয়েকটা পর ভার্বের পর যে ভি প্লাস আইএনজি, কয়েকটা ভার্বের পর সবসময় ভি প্লাস আইএনজি হবে, আর এই ভি প্লাস আইএনজির নাম হয়ে যাবে হলো জিরান। এই ভি প্লাস আরো কয়েকটা ভার্ব আছে, কিন্তু ওইগুলো থেকে তেমন বেশি প্রশ্ন আসে না, এখানে সবচেয়ে বেশি প্রশ্ন আসে এই মাইন্ড থেকে, মাইন্ড, ঠিক আছে? আমরা আসেন এই জিনিসগুলো একটু ভালো করে মনে রাখার চেষ্টা করি, কোনো সমস্যা নাই, আমরা একটু ভালো করে দেখি, ঠিক আছে? রিকল, ওকে, ওকে, দেখেন, ও এটা হলো রিকল হয় নাই, আচ্ছা এটা হলো কি আপনাদের রিকল, ওকে। আচ্ছা, দেখেন আমরা এই কয়েকটা ভার্ব একটা ছন্দ আকারেও মনে রাখতে পারি। ছোট ভাই ভাইয়াদেরকে মনে করেন যে উপদেশ দিয়ে একটা চিঠি লেখেন না, বললেন যে এক্সকিউজ মি ডিয়ার, নিয়মিত প্র্যাকটিস না করিলে পড়াশোনাটা এনজয় করতে পারবা না। মানে দেখেন, নিয়মিত পড়াশোনা না করিলে আপনার কি, এক্সকিউজ মি ডিয়ার, নিয়মিত প্র্যাকটিস মানে কি, পড়াশোনা না করিলে তুমি কি করতে পারবা না, এনজয় করতে পারবা না, কোনো কিছুই তোমার মনে থাকবে না। মনে থাকা ইংলিশ কি, রিমেম্বার। পরীক্ষার হলে কিছুই স্মরণ করতে পারবা না, স্মরণ করা ইংলিশ কি, রিকল। এটা তোমার জন্য রিক্স হয়ে যাবে, এটা তোমার জন্য কি হয়ে যাবে, রিক্স হয়ে যাবে। তোমার স্বপ্ন দেখা স্টপ হয়ে যাবে, স্বপ্ন দেখা বন্ধ হয়ে যাবে, তুমি ফিনিশ হয়ে ভ্যানিশ হয়ে যাবা। তাই সকল বাজে কাজ অ্যাভয়েড করে পড়াশোনাটা চালিয়ে যাও বা ধরে রাখো। কি অর্থ হলো চালিয়ে যাওয়া বা ধরে রাখা। আমার কথায় মনে কিছু করো না, মনে কিছু না করা কি, মাইন্ড, এবং নিজের প্রতি একটু কনসিডার করো। তো কনসিডার অর্থ কি, বিবেচনা করা। তো এই যে কয়েকটা ভার্ব আমরা ছন্দ আকারেও কি করতে পারি, মনে রাখতে পারি। এবং এই কয়েকটা ভার্বের পর সবসময় কি বসবে, ভি প্লাস আইএনজি, এবং এই ভি প্লাস আইএনজিটা সবসময় কি হয়ে যাবে, জিরান। ভি প্লাস ভার্বটা সবসময় কি হয়ে যাবে, জিরান। ওকে, ঠিক আছে? আমরা যদি এইটা বুঝে থাকি, আমরা জাস্ট দু একটা উদাহরণ দিই, তাহলে বিষয়টা তোমাদের ভালো করে মনে থাকবে। দেখো, ওই যে পরীক্ষার হলে যখন স্যার বা ম্যাডাম সবসময় বলে না স্টপ রাইটিং, দেখো স্টপ, এই যে স্টপ আছে না, স্টপের পর কিন্তু সবসময় বলে রাইটিং, স্টপ রাইট বলে না, কিন্তু রাইটিং বলে। মানে এরপর যে ওই যে রাইটিংটা আছে, এটা সবসময় কি হয়ে যাবে, জিরান হয়ে যাবে। আমি কি বুঝাতে পারছি বিষয়টা? তো এটা যদি বুঝে থাকো, তোমরা এটা একটা স্ক্রিনশট নিতে পারো, স্ক্রিনশট নিতে হবে না, সবাই লিখে ফেলো। এবং আরো কয়েকটা ভার্ব তোমরা পাশাপাশি লেখো, এটা আমি মুছলাম। আরো কয়েকটা ভার্ব হলো, তুমি লেখো সি, তারপর হলো ওয়ার্ডস, দুটো অর্থই দেখা, মিনিং কি, দেখা, ঠিক আছে? দেখো, তারপরে হলো আছে কি, নোটিশ, অবজার্ভ, সি অর্ডস, নোটিশ, অবজার্ভ, তারপরে হলো ফিল, হিয়ার, সি অস, নোটিস, অবজার্ভ, ফিল, হিয়ার, তারপরে হলো একটা আছে হলো কি মেক, আর একটা হলো হেল্প। এই যে কয়েকটা ভার্ব আছে না, এই ভার্বের পর ভি একটা অবজেক্ট হবে, এই ভার্বের পর একটা অবজেক্ট হবে, এবং অবজেক্টের পর ভি প্লাস যে আইএনজি থাকবে, এটা চোখ বুঝে পার্টিসিপল, এটা চোখ বুঝে হলো পার্টিসিপল। একটু ভালো করে এই কয়েকটা শব্দ একটু ভালো করে দেখো, সবগুলো একটা হলো কি, সি অর্স, নোটিস, অবজার্ভ, ফিল, হিয়ার, মেক, হেল্প।
জাস্ট 8টা শব্দ। সি আর ওয়াটস কি, দেখা, নোটিশ, অবজার্ভ কি, লক্ষ্য করা, ফিল অনুভব করা, হিয়ার, মেক, হেল্প, এই কয়েকটা শব্দ, এদের পর একটা অবজেক্ট থাকবে এবং অবজেক্টের পর যে ভার্বটা থাকবে সেটা সব সময় পার্টিসিপল হবে, সব সময় সেটা কি হয়ে যাবে, পার্টিসিপল। এই কয়েকটা জিনিস যদি তুমি ভালো করে মনে রাখতে পারো তো অবশ্যই অবশ্যই এটা তোমার জন্য সহজ। আচ্ছা ঠিক আছে, দেখো আমরা জাস্ট উদাহরণ দেই। আমরা যদি বলি আই স হিম গোয়িং দেয়ার, একটু একটু আগে পড়ছি না, এই যে স এই যে একটা অবজেক্ট, তারপর এই যে গোয়িং, তাহলে এই গোয়িংটা চোখ বুঝে কি হয়ে যাবে তোমার, পার্টিসিপল। এই চোখ বুঝে হবে কি, পার্টিসিপল। আমি যদি বলি যে আই হিয়ার হিম মেকিং, ঠিক আছে, মেকিং নয়েজ। আচ্ছা দেখো এই যে মেকিং, এই মেকিংটাও সব চোখ বুঝে কি হয়ে যাবে, পার্টিসিপল হয়ে যাবে। তোমরা যদি এইটুকু বুঝে থাকো তাহলে একটু সবাই কমেন্টে ডান লেখো। আমার ফোনের চার্জ প্রায় শেষ, ফোন অফ হয়ে যাবে। তো সবাই যদি এইটুকু বুঝে থাকো তাহলে একটু কমেন্টে ডান লেখো। আমি পরবর্তী টিপসে যাব, টিপসগুলো শেষ করে আমরা প্রশ্নগুলো সলভে যাব। ঠিক আছে, সবাই একটু বেশি বেশি কমেন্ট করো যাতে আমি বুঝতে পারি তোমরা বুঝতে পারতেছো। ওকে, যদি এইটুকু আমাদের হয়ে থাকে, আসো আমরা পরবর্তী জাস্ট টিপস, ঠিক আছে, টিপস আমরা টিপস থ্রিতে কি, এখন বিষয়টা বুঝো। একটা সাবজেক্ট যে একটা ভার্ব যে থাকবে, সেন্টেন্স তো ভার্ব মাস্ট বি থাকতেই হবে, ভার্ব ছাড়া তো কোনো সেন্টেন্স হবে না। এই ভার্বের যে সাবজেক্ট থাকবে, সেই সাবজেক্ট যদি ভি প্লাস আইএনজি থাকে তাহলে চোখ বুঝে এটা কি হয়ে যাবে, জিরান। যদি কোনো ভার্বের সাবজেক্ট ভি প্লাস আইএনজি থাকে তাহলে সেটা চোখ বুঝে কি, জিরান। ঠিক আছে, আমরা জাস্ট বলতে পারি যে এই যে একটু আগে যে বললাম রিডিং বুক, আচ্ছা আমরা এটা বলতে পারি না, রিডিং বুক ইজ মাই হবি। একটু ভালো করে দেখো, এই যেখানে এই সেন্টেন্সের ভার্ব কি, ইজ এর সাবজেক্ট কে, রিডিং বুক, এই যে সম্পূর্ণটা কি হয়ে গেছে, ইজ এর সাবজেক্ট, এটা চোখ বুঝে কি হয়ে যাবে তোমাদের, জিরান। তারপর আমরা বলি কি, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। আচ্ছা, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। আচ্ছা, এই যে ইজ ভার্বের সাবজেক্ট কি, সুইমিং না, তো সুইমিং হলো এখানে তোমাদের কি, একটা জিরান্ট। কারণ আমাদের ভার্বের ভি প্লাস আইএনজি যদি সাবজেক্ট রূপে কাজ করে সেটাও আমরা কি হিসেবে নেব, জিরান হিসাবে তাকে গ্রহণ করব। তো বুঝতে পারছি কি আমরা এটা, ওকে। কিন্তু এটা যে সব সময় যে সাবজেক্ট, মানে তোমরা হয়তো অনেকে ভাবতে পারো যে সেন্টেন্সের শুরুতে ভি প্লাস আইএনজি থাকলেই সেটা জিরান। ভাই, সেন্টেন্সের শুরুতে সব সময় ভি প্লাস আইএনজি থাকলে সেটা জিরান না। ঠিক আছে, এটা যদি ভার্বের সাবজেক্ট রূপে কাজ করে তখনই হলো জিরান। যেমন আমি আরেকটা উদাহরণ দিয়ে তোমাদের একটু ভালো করে বোঝাই সামনে, দেখো ভালো করে বিষয়টা বোঝো। আমি বললাম হলো যে ওয়াকিং ইন দ্য মর্নিং, আমি বললাম কি, ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর সাউন্ড হেলথ। আচ্ছা দেখো, এখানে তুমি বলতে পারো যে ইজ সাবজেক্ট, এই সাবজেক্টের মানে ইজ হলো ভার্ব, ভার্বের সাবজেক্ট এখানে কি নিচ্ছে, ওয়াকিং। এখানে কিন্তু ভার্বের সাবজেক্ট ওয়াকিং। তুমি যদি এখানে বলতো ওয়াকিং ইজ এ গুড ফর সাউন্ড হেলথ তাও কিন্তু হতো, কিন্তু তুমি যদি ওয়াকিং বাদ দেয় বলো ইন দ্য মর্নিং ইজ দ্য গুড, এটা কিন্তু আমাদের ইজ এর সাবজেক্ট কিন্তু ইন দ্য মর্নিং না, এখানে মূল সাবজেক্টটা হলো ওয়াকিং, এই জন্য এটা হলো জিরান। ঠিক আছে, তো আমরা বুঝতে পারছি যে কোনো ভার্বের সাবজেক্ট হিসেবে যদি ভি প্লাস আইএনজি বসে তাহলে সেটা হলো কি হয়ে যাবে আমাদের, জিরান। কিন্তু সেন্টেন্সের শুরুতে বসলেই সবসময় হবে না। যেমন আমি একটা সেন্টেন্স বললাম, দেখো এখানে আমি বললাম সিং দ্য পুলিশ, আমি বললাম সিং দ্য পুলিশ হি ran away।
এখন দেখো এখানে কিন্তু এই যে সিং আছে, এই যে সিং, এটাও কিন্তু সেন্টেন্সের শুরুতে বসে আইনজি, তাই বলে কি তুমি এটা জিরান বলবা? না, এটা জিরান হবে না, এটা হলো পার্টিসিপল। এটা পার্টিসিপল কিভাবে পার্টিসিপল তুমি বোঝো। এই ধরনের যদি সেন্টেন্স থাকে এবং একই সেন্টেন্সে যদি দুইটা কাজ সম্পন্ন হয়, দেখো এখানে দুইটা কাজ, একটা হলো সিং দ্য পুলিশ আর একটা হলো কি হি র্যান অ্যাওয়ে, দুইটা কাজ হয়েছে, দুইটা ভার্ব আছে, এবং কোনটা আগে হয়েছে? এই দেখার কাজটা আগে হয়েছে না? মাথায় রাখবা, একটা সেন্টেন্সে যদি দুইটা ভার্ব থাকে এবং যদি একটা ভার্বের সাথে আইনজি যুক্ত থাকে এবং সেটা যদি প্রথমে ঘটে, তাহলে সেটা চোখ বুঝে কি হয়ে যাবে? পার্টিসিপল। সেটা চোখ বুঝে হলো পার্টিসিপল। এখানে দেখো সিং দা পুলিশ, মানে পুলিশ দেখার কাজটা আগে হয়েছে এবং এই সির সাথে আইনজি যুক্ত আছে, এই জন্য এটা পার্টিসিপল। সেন্টেন্সের শুরুতে থাকলে যে সবসময় সেটা সাবজেক্ট, এই ধরনের আইডিয়াটা মাথা থেকে একদম ঝেড়ে ফেলো, তাহলে তোমাদের জিনিসটা ধরো যেন ইজি হবে। আমি এখানে দেখো আরো কয়েকটা বললাম। ক্লোজিং, আমি বললাম ক্লোজিং দ্য ডোর, ঠিক আছে। হি ওয়েন্ট আউট, মানে কি দরজা বন্ধ করে সে বাইরে গেল। দেখো এখানেও কিন্তু দুইটা কাজ সম্পন্ন হয়েছে। কয়টা কাজ সম্পন্ন হয়েছে? দুইটা। ক্লোজিং দা ডোর একবার প্রথমে হলো দরজা বন্ধ করছে এবং প্রথম কাজটার সাথে আইএনজি আছে, এই জন্য এটা হয়ে যাবে কি পার্টিসিপল। হি ওয়েন্ট আউট, বাইরেতে গেছে ভাই পরে, তো এইটা হলো তোমাদের কি পার্টিসিপল। তো এটা যদি জিরান কিভাবে, দেখো এই উদাহরণটাকে যদি আমি এইভাবে লিখতাম যে ক্লোজিং, দেখো আমি যদি লিখতাম ক্লোজিং দা ডোর ইজ নট ইজি। আচ্ছা, যদি আমি এটা লিখতাম, দেখো এখানে কি দুইটা কাজ হয়েছে না? এখানে যে এই যে ইজ ভার্বটা আছে, ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে হলো এখন ক্লোজিং বসে, তো এইটা হয়ে যেতে হলো কি আমাদের জিরান। এটা হলো জিরান, কিন্তু এখানে দেখো দুইটা কাজ। আরো সহজভাবে মনে করে দেয়, এই ধরনের সেন্টেন্স থাকলে যে মাঝখানে একটা তোমাদের কি থাকবে? কমা, এবং কমার আগে যদি এই যে ভি প্লাস আইএনজি থাকে, তাহলে সেটা চোখ বুঝে হয়ে যাবে কি পার্টিসিপল। আর যদি এই যে এরকম থাকে, তাহলে তো বুঝবা যে ভার্বের সাবজেক্ট, তাহলে সেটা হলো কি হয়ে যাবে তোমাদের জিরান। আশা করি জিরান এবং পার্টিসিপলের এই ক্ষেত্রে প্যাচটা তোমাদের কাটছে, ঠিক আছে? নাকি আরো একটা উদাহরণ দেব? আচ্ছা দাঁড়ো, আমি আর একটা উদাহরণ দিই, তোমাদের জাস্ট বিষয়টা আর একটু ক্লিয়ার হয়ে যাক। দেখো আমি বললাম গোয়িং হোম, আমি বললাম গোয়িং হোম উই ফাউন্ড নাথিং। দেখো এখানে প্রথমে বাড়ি গেছে, পরে কিছুই দেখতে পাইনি, দুইটা কাজ হয়েছে, তাহলে এটা হলো কি পার্টিসিপল। কিন্তু আমি বললাম যে গোয়িং হোম ইজ নট ইজি, ঠিক আছে? তো এই যে এইবার দেখো এই যে ইজটা হলো, এবার গোয়িংটা হলো এই ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করছে, সেজন্য এটা জিরান। আশা করি এটা বুঝতে পারছো। যদি এটা বুঝে থাকো সবাই একটু কমেন্টে ডান লেখো যে ভাইয়া বুঝতে পারছি, তাহলে আমরা পরবর্তী স্টেপে চলে যাব। আমাদের প্রায় শেষ, ক্লাস প্রায় শেষ দিকে, আর বেশি আলোচনা নাই। তো এইটুকু যদি বুঝে থাকো তাহলে সবাই একটু কমেন্টে ডান লেখো, পরে আমরা প্রশ্নটা সলভ করে তোমাদের এই টপিকসটা মানে লেকচার 5টা ভাই বিশাল, তো জাস্ট আরো ভেঙে ভেঙে পড়ানোর জন্য আর একটু বেশি সময় লাগছে। তো সমস্যা নাই, বুঝতে পারছি তোমরা ভালো বুঝতেছো। সবাই একটু বুঝে থাকলে সবাই একটু কমেন্টে ডান লেখো, আমি পরবর্তী টপিকসে চলে যাচ্ছি। বুঝতে পারছি, ওকে। আচ্ছা ভাই, তোরা যে যে কমেন্ট করিস মনে মনে তো হাসবোই। আজকে তো মুড ভালো নাই, মুড ভালো থাকলে হাসতে হাসতে এনে গড়াগড়ি খেতাম। আচ্ছা ঠিক আছে, আমি বলি কমেন্ট করতে ডান, এরা লেখে অন্য কিছু। আচ্ছা এইটা যদি আমরা বুঝতে পারি, এখন আসো আমরা যদি ওই যে রুলস অনুযায়ী পড়তাম যে কোন সাব মানে কোন সেন্টেন্সের অবজেক্ট হিসাবে যদি ভি প্লাস অবজেক্ট হিসেবে কি ভি প্লাস আইএনজি থাকে, তাহলে এটা জিরান। ভাই এই রুলস ভুলে যাই, সব সময় যে ভি প্লাস আইএনজি থাকলে জিরান হবে এমন কোনো কথা না। মাথায় রাখবা, এখানে একটা কথা সুন্দর করে মনে রাখবা, ভার্বকে কি দাঁড়ায়, যে আমরা বলি যে ভার্বকে কি দ্বারা প্রশ্ন করে, এই যে কি দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাই, প্রশ্ন করে উত্তর পেলে সেটা জিরান হবে, সেটা হলো জিরান। আর কেমন,
কেমন দ্বারা, ভার্বকে যদি আমরা কেমন দ্বারা প্রশ্ন করে উত্তর পাই তাহলে সেটা পার্টিসিপল। মাথায় রাখবা, জাস্ট অবজেক্ট হিসাবে আইএনজি থাকলেই সেটা যে জিরান সেরকম না। আমরা ভার্বকে প্রশ্ন করব, ভার্বকে প্রশ্ন করব কি কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাইলে সেটা জিরান, আর যদি কেমন দ্বারা প্রশ্ন করে উত্তর পাই তাহলে সেটা হলো কি তোমাদের পার্টিসিপল। যেমন আমি বললাম যে মাই হবি ইজ গার্ডেনিং, দেখো আমি এখানে লিখলাম মাই হবি ইজ গার্ডেনিং, গার্ডেনিং মানটা ভুল গেছে, তো মাই হবি ইজ গার্ডেনিং। আচ্ছা, এখানে তুমি প্রশ্ন করো যে আমার হবি কেমন, ও উত্তর আসে না। যদি বলে আমার হবি কি, দেখো এই যে ইজকে প্রশ্ন করলে কি উত্তর আসে, কি গার্ডেনিং, এটা কিন্তু উত্তর আইছে। তো এইটা উত্তর আইছে মানে এটা হলো কি জিরান। ঠিক আছে, এখন আমি বললাম যে ইট ইজ ভেরি ইন্টারেস্টিং, ইট ইজ ভেরি ইন্টারেস্টিং। আচ্ছা, এখন আমি যদি বলি আমার হবি কি, এখানে কি কোনো উত্তর আছে? যদি বলি আমার হবি কেমন, দেখো আমার হবি কেমন, তাহলে কিন্তু আমাদের উত্তর আসতেছে ইন্টারেস্টিং। তো এটা হলো কি পার্টিসিপল। তো আশা করি বিষয়টা বুঝতে পারছো যে সব সময় যে অবজেক্ট হিসেবে থাকলেই আমাদের জিরান হবে তেমন কোনো কথা নাই। অবজেক্ট আমাদের তখন ভার্বকে আমরা প্রশ্ন করব কি দ্বারা, কি দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাই তাহলে জিরান, আর কেমন দ্বারা প্রশ্ন করে উত্তর পাইলে সেটা পার্টিসিপল। এখন বললাম আমি আরো কয়েকটা উদাহরণ দেই তোমাদের, তাহলে বিষয়টা আরো ভালো বুঝবা। বললাম যে মাই প্রফেশন ইজ টিচিং। আচ্ছা, তারপরে আমি আর একটা সেন্টেন্স লিখলাম হলো কি সামটাইম ইজ বোরিং। আচ্ছা দেখো, তাহলে আমার প্রফেশন কি টিচিং, তো টিচিংটা এখানে কি জিরান, সামটাইম ইজ বোরিং, তো এই যে আমার মানে মাঝে মাঝে এটা কেমন বোরিং, তাহলে এই বোরিংটা হলো কি পার্টিসিপল। আশা করি বিষয়টা বুঝতে পারছো যে সবসময় অবজেক্ট থাকলে যে এরকম হবে সেটার কোনো কথা নাই। আমার ফোনের চার্জ প্রায় শেষ ভাই, ক্লাসটা তাড়াতাড়ি শেষ করব, ফোনের চার্জ শেষ হয়ে যাচ্ছে। ও, এটুকু বুঝতে পারছো? আচ্ছা, এটা বুঝে থাকলে সবাই একটু ডান লেখো, আমাদের প্রায় শেষ, আমাদের আর বেশি টিপস নাই, আমাদের মোটামুটি টিপস শেষ। এখন আর দুইটা টিপস বাদ আছে, সে দুইটা টিপস একটু ভালো করে আমি শর্টকাটে বোঝাই দেওয়ার চেষ্টা করি কারণ আমার ফোনের চার্জ প্রায় শেষ। আমাদের যদি কোথাও দেখো, পরবর্তী টিপসে চলে যাও, টিপস 5 বা 6 যেটাই হোক দাও, যদি কোনো প্রিপজিশন থাকে, ভাই এটাকে আমরা ছোটবেলা থেকে উচ্চারণ করা হলো পি পজিশন, আসলে এটা উচ্চারণ পি পজিশন না, এটা হলো প্যা পজিশন। আচ্ছা, প্যা পজিশনের পর যদি ভি প্লাস আইএনজি থাকে তাহলে এটা চোখ বুজে কি হয়ে যাবে জিরান। আর আরো শর্টকাট তুমি লিখে নাও, যদি পি পজিশন, আমি সবগুলা রুলস লিখে দেই, পি পজিশন এদের পর পসেসিভ থাকে, ঠিক আছে, ওই যে পসেসিভ কোনগুলা তুমি শিখছো, মাই, আওয়ার, ইয়োর, তারপরে হলো কি হিজ, হার, ডিয়ার, ঠিক আছে, তারপরে হলো তোমার কি ইটস, বা যে কোনো নামের সাথে অ্যাপোস্ট্রফি এস, যেমন কি রিপন্স। তো এই যে এগুলোকে বলা হয় পসেসিভ। আচ্ছা, আমরা জাস্ট যখন প্রোনাউন শিখি তখন এগুলো খুব বিস্তারিত শিখবো। এদের পরও কি ভি প্লাস আইএনজি থাকলে এটা চোখ বুজে কি হয়ে যাবে জিরান। কিন্তু এগুলো না, যদি কোনো অবজেক্ট থাকে, অবজেক্টের পর ভি প্লাস আইএনজি থাকে, তখন ভাই এটা পার্টিসিপল। ঠিক আছে, ওই যে আমরা কিছু ভার্ব শিখছিলাম স, সি ইত্যাদি ইত্যাদি লিখলাম না, ফিল, ওয়াজ, সি, তো অত কিছু মনে রাখতে হবে না, ওটা তুমি এই যে যদি অবজেক্ট থাকে, অবজেক্টের পর ভি প্লাস আইএনজি থাকে তাহলে সেটা পার্টিসিপল। এই যে এই বিষয়টা ভালো করে বোঝা, আমরা দুই একটা উদাহরণ দিই, তাহলে তোমার বিষয়টা খুব ভালোভাবে মনে থাকবে। যেমন আমরা বললাম কি বাই ইটিং প্রপারলি উই ক্যান লিভ। আচ্ছা, এই যে বাইয়ের পর কি আইএনজি আছে না, তাহলে এটা চোখ বুঝে কি জিরান, এটা চোখ বুঝে জিরান। আমি বেশি উদাহরণ দিতে পারতেছি না কারণ ফোনের চার্জ প্রায় শেষ, ফোন প্রায় অফ হয়ে যাবে। তারপরে দেখো আমি আরো কয়েকটা লিখি, জাস্ট এটা একটা উদাহরণ লিখি। আমি যদি এটা লিখি অবজেক্টেড আই অবজেক্টেড
আরে ভাই ফোন তো শেষ হয়ে যাচ্ছে। আই অবজেক্টেড টু হিম। ঠিক আছে, ফোনটা অফ হয়ে যাস না ভাই, আমি কোথায় ক্লাসটা শেষ করতে পারি নাকি। দেখো আই অবজেক্টেড টু হিম, এখানে হিম হবে না, এটা হলো কি অবজেক্টেড টু হার কামিং অ্যালং। মানে কি তার একা আসা নিয়ে আমার আপত্তি আছে। দেখো যে টুর পর একটা হার আছে, এটা হলো কি পসেসিভ ফর্ম। এই যে কামিং, এই কামিংটাও তখন কি হয়ে যাবে, জিরান হয়ে যাবে। আমি বেশি উদাহরণ দিতে পারতেছি না কারণ আমার ফোনে চার্জ নাই। তো তুমি কি বুঝতে পারছো যে প্রি পজিশনের পর ভি প্লাস আইএনজি মানে জিরান, প্রি পজিশনের পর পসেসিভ, তারপরে ভি প্লাস আইএনজি মানে জিরান। আর যদি কোনো অবজেক্ট থাকে কিন্তু প্রি পজিশন কোনো কথা নাই, একটা অবজেক্ট থাকলে, যেমন আমি এর আগেও লিখছি যে আই স হিম, ঠিক আছে, আই স হিম, ঠিক আছে, যে গোয়িং দেয়ার। একটু ভালো করে দেখো, এই যে হিম কি একটা অবজেক্ট ফর্ম না? অবজেক্টের পর এই যে আইএনজি আছে। ওই যে আমি যে দেখছিলাম সি, অর্স, ফিল, হিয়ার, নোটিস, ভাই ওগুলো যদি তোমার মনেও না থাকে, তুমি দেখবা এই যে একটা অবজেক্ট আছে নাকি, অবজেক্টের পর আইএনজি থাকলে সেটা হলো চোখ বুজে পার্টিসিপল, তুমি জাস্ট অটোমেটিক এটা দাগায় দিতে পারবা। এই হলো তোমাদের মূলত টিপস। এখন এই লাস্ট টিপসটা আমি একটু তাড়াহুড়া করতেছি কারণ আমার ফোনে চার্জ প্রায় শেষ, চার্জ দেওয়ার সময় পাইনি, সেজন্য একটু তাড়াহুড়া করে বিষয়গুলো বোঝাচ্ছি, নাহলে আরো সময় নিয়ে বোঝাতাম। এখন যে টিপস, লাস্ট একটা টিপস, সেই টিপসটা একটু ভালো করে বুঝবা, যে টিপসটা নিয়ে প্রায় ছেলেপেলের মাঝে প্রচুর প্যাচ লাগে এবং প্রচুর দ্বন্দ্ব হয়। তো এইটা যদি শিখি তাহলে আমাদের জিরান পার্টিসিপলের ফর্ম প্রায় শেষ হয়ে যাবে। ওকে ঠিক আছে, লাস্ট অন টিপসটা একটু ভালো করে বোঝো। আমরা মূলত যেভাবে শিখি, যার জন্য প্রবলেম হয়, আমরা জানি নাউন, ঠিক আছে ভাই, নাউনের আগে যে একটা ওয়ার্ড থাকে সেটা হলো কি অ্যাডজেক্টিভ। তো নাউনের আগে যদি ভি প্লাস আইএনজি থাকে, অ্যাডজেক্টিভ মানে কি পার্টিসিপল, কিন্তু সবসময় এটা পার্টিসিপল হবে না ভাই। এটা মাঝে মাঝে কি হয়ে যাবে, নাউনের আগে ভি প্লাস আইএনজি থাকলে সেটা জিরানো হয়ে যেতে পারে, জিরানো হয়ে যেতে পারে। ঠিক আছে, তো এটা অনেকে আবার মানতে হবে, কি বলে, নাউনের আগে জাস্ট ওয়ার্ড থাকলে সেটা হলো চোখ বুজে কি অ্যাডজেক্টিভ, নাউনের আগে কেমনে আবার আরেকটা ওয়ার্ড থাকে। তো এই ক্ষেত্রে তোমরা মাথায় রাখবা যে এই যে নাউন আর এর আগে যে ভি প্লাস আইএনজি থাকবে, এরা মিলে একটা কম্পাউন্ড নাউন ক্রিয়েট করবে, তখন সেটা হলো জিরান্ডের মতো কাজ করবে। যেমন আমরা উদাহরণ দেই, বিষয়টা তোমাদের কাছে ভালোভাবে ক্লিয়ার হয়ে যাক। ঠিক আছে, আমি দুইটা উদাহরণ লিখি, দুইটা উদাহরণ লিখলে তোমার কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আমি বললাম কি, ইট ইজ এ স্লিপিং, ইট ইজ এ স্লিপিং ডগ। আবার আমি এইটাকে লিখলাম হলো কি, ইট ইজ এ স্লিপিং ড্রেস। একটু ভালো করে দেখো, একটা হলো লিখছে কি ইট ইজ এ স্লিপিং ডগ, ইট ইজ এ স্লিপিং ড্রেস। তুমি বলতে পারো এই যে ডগটা হলো নাউন, তাহলে নাউনের আগে এটা আছে মানে কি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ মানে হলো কি পার্টিসিপল, তো এটাও নাউন, নাউনের আগে জাস্ট আইএনজি আছে মানে কি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ মানে পার্টিসিপল। কিন্তু না ভাই, সব সময় এই রুলস অ্যাপ্লাই করলে তুমি অ্যান্সার পাবা না। তুমি এইগুলাকে ইজিলি নির্ণয় করার ক্ষেত্রে একটু ভালো করে দেখো, তুমি এটাকে এইভাবে লিখবা। দেখো এটা এটা আমি বগ লিখছি, এটা হলো ডগ। আচ্ছা এটাকে তুমি এইভাবে লিখবা যে দেখো লেখা যায় না, ডগ ইজ স্লিপিং, সেন্টেন্স হয়। দেখো এটা কিন্তু সেন্টেন্স হয়, যদি সেন্টেন্স হয় তাহলে এই স্লিপিংটা হলো পার্টিসিপল। কিন্তু তুমি কি লিখতে পারো ডেজ ইজ স্লিপিং, এটা কি সেন্টেন্স হয়? দেখো ডেজ ইজ স্লিপিং, এটা কিন্তু সেন্টেন্স হয় না। তো এই যে এটা হয় না মানে এটা হলো জিরান। তো এটা হলো স্লিপিং ডেজ, এই সম্পূর্ণটাই হলো একটা কম্পাউন্ড নাউনের কাজ করছে, এটা সেজন্য জিরান। এই আশা করি বিষয়টা বুঝতে পারছো। হায় আল্লাহ, ফোন তো প্রায় ঘুমে যাচ্ছে। আচ্ছা এটা কি বুঝতে পারছো, তার মানে কি আমরা যদি এই যে এইভাবে ভেঙে লিখতে পারি তাহলে পার্টিসিপল, আর যদি ভেঙে লিখতে না পারি তাহলে সেটা হলো কি হয়ে যাবে, জিরান। যেমন আমরা কিন্তু এই যে এইভাবে কিছু লিখি, সুইমিং পুল, দেখো আমরা যদি লিখি সুইমিং পুল, ঠিক আছে, তো এটা কি লেখা যায় পুল ইজ সুইমিং, পুল কি সুইমিং করতে পারে না, তাহলে এটা হলো কি জিরান। আমি যদি লিখি সুইমিং ড্রেস, আমি যদি লিখি সুইমিং ড্রেস, তো সুইমিং ড্রেস, ড্রেস ইজ সুইমিং কি লেখা যায়, যায় না, তার মানে কি এটাও জিরান। কিন্তু আমি যদি লিখি সুইমিং, ঠিক আছে, সুইমিং গার্ল, তাহলে কি GIRL, আচ্ছা এটা কি লেখা যায় না, দ্য গার্ল ইজ সুইমিং, তাহলে এই সুইমিংটা হলো পার্টিসিপল, এই সুইমিংটা হলো পার্টিসিপল। আশা করি বিষয়টা বুঝতে পারছো। ওই যে তোমরা পিকে মুভি দেখছো না, পিকে মুভিতে যে একটা ডায়লগ দেয় আমেরিকান, ডান্সিং কার, ডান্সিং কার। আচ্ছা এখানে ডান্সিংটা কি বলতো, জিরান না পার্টিসিপল? ঠিক আছে, দেখো এটা কিন্তু আমরা লিখতে পারি কার ইজ ডান্সিং,
গাড়ি তো নাচতেও পারে ভাই, নাচে না? দেখো না নাচছে, তো এখানে যেহেতু নাচছে তো এটা হলো কি পার্টিসিপল। আমি কি বোঝাতে পারছি বিষয়টা? এরকম আরো অনেক 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 উদাহরণ দেওয়া যায়, কিন্তু ভাই আমার ফোনে চার্জ নাই, ফোন অফ হয়ে যাবে। তো এই ছিল জিরান পার্টিসিপলের মধ্যে প্যাস। তো আসো আমি একটাবার আমার দিকে তাকাও, আমি ডিভাইস দিয়ে দিচ্ছি, একটু ভালো করে তাকাও। আর এইটুকু বুঝলে তোমার যে বিষয়টা রিভাইস হয়ে গেছে। আমরা এখন 5 মিনিটে তোমাকে সম্পূর্ণটা গোলায় খাওয়ায় দেই, যে আমরা শুরু থেকে কি কি পড়ছি। আমার ফোন, ভাই রে ভাই, আর একটু জেগে থাক। ওকে, আমি আমি একটু একটু রিভাইজ দিয়ে দিই তোমাদেরকে। দেখো, আমরা হলো জিরান পার্টিসিপলের প্রথম কথা বলছি কি ভি প্লাস আইএনজি ফর্ম থাকলে দুইটা কাজ ঘটতে পারে। একটা হয় জিরান হবে, না হলে পার্টিসিপল হবে। জিরান কখন হবে? যখন এটা কোনো কিছুর নামকে বোঝাবে বা স্থির কোনো বস্তুকে বোঝাবে, তখন সেটা জিরান। আর যখন চলমান অবস্থা বোঝাবে, চলমান কোনো কাজ বা অবস্থা বোঝাবে, তখন সেটা হলো পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। আর জিরান মানেই নাউন, আর অ্যাডজেক্টিভ মানে পার্টিসিপল মানে অ্যাডজেক্টিভ। এটা ভার্ব থেকে উৎপত্তি, কিন্তু এদেরকে কি বলা যাবে না? ভার্ব বলা যাবে না। ওকে, এটা সুন্দর করে উদাহরণ দিচ্ছি। এখন জিরান পার্টিসিপলের প্যাস্ট মূলতে আমরা প্রথমে শিখছি কি ইট ইজ নো গুড বা ইট ইজ নো ইউজ। এদের পর যে ভি প্লাস আইএনজি থাকে সেটা চোখ বুঝে কি হয়ে যাবে? জিরান। তারপরে আমরা শিখছি বিজি ওট হ্যাপি, এদের পর যে ভি প্লাস আইএনজি থাকবে সেটা হলো কি হয়ে যাবে? পার্টিসিপল। পরবর্তীতে আমরা হলো একটা ছন্দ শিখলাম যে এক্সকিউজ মি ডিয়ার, নিয়মিত পড়াশোনা না করলে বা নিয়মিত প্র্যাকটিস না করলে পড়াশোনাটা তুমি এনজয় করতে পারবে না, কোনো কিছুই রিমেম্বার মনে থাকবে না, পরীক্ষার হলে রিকল করতে পারবে না, এটা তোমার জন্য রিস্ক হয়ে যাবে। এটা তোমার জন্য রিস্ক হয়ে যাবে, তোমার স্বপ্ন দেখা স্টপ হয়ে যাবে, তুমি ফিনিশ হয়ে ভ্যানিশ হয়ে যাবা। তাই সকল বাজে কাজ অ্যাভয়েড করে পড়াশোনাটা কিপ ধরে রাখো, চালিয়ে রাখো, আমার কথাই মনে কিছু করো না, নিজের প্রতি একটু বিবেচনা করো, ইতি তোমার বড় ভাই। আচ্ছা ওকে, এই যে কয়েকটা ভার্ব বলছে এদের পর ভি প্লাস আইএনজি থাকলে সেটা সব সময় কি জিরান। তারপর আমরা বলছি কি সি ওয়ার্ডস, ঠিক আছে? তারপরে হলো আপনার নোটিশ, অবজার্ভ, ফিল, হিয়ার, মেক, হেল্প, এদের পর একটা অবজেক্ট থাকবে। আর এগুলো মনে না থাকলে ওই যে অবজেক্টের পর যে ভি প্লাস আইএনজি সেটা কি হয়ে যাবে? জিরান। তারপরে আমরা রুলসে শিখছি যে যদি ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করে ভি প্লাস আইএনজি তাহলে জিরান। আর যদি দুইটা কাজ ঘটে, দুইটা কাজ ঘটলে একটা কাজ আগে ঘটবে একটা কাজ পরে ঘটবে, আগের কাজের সাথে আইএনজি থাকলে তাহলে সেটা হয়ে যাবে কি পার্টিসিপল। সাবজেক্ট হিসেবে থাকলে কিন্তু হবে না। আর সবসময় অবজেক্টের স্থানে ভি প্লাস আইএনজি থাকলে এটা জিরান হবে না, এটা পার্টিসিপল মাঝে মাঝে হয়। সেটা নির্ণয় করা কিভাবে শিখলাম, কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাইলে জিরান, কেমন দ্বারা প্রশ্ন করে উত্তর পাইলে সেটা হয়ে যাবে পার্টিসিপল। বুঝতে পারছি বিষয়টা? তারপরে আমরা শিখলাম পি পজিশনের পর ভি প্লাস আইএনজি থাকলে সেটা হয়ে যাবে জিরান, পি পজিশনের পর পজিটিভ ফর্ম থাকলে ভি প্লাস আইএনজি থাকলে সেটাও জিরান। কিন্তু অবজেক্ট, ওই যে আমরা যে সি, ফিল, এগুলো ভার্ব শিখলাম, এগুলো শেখার যদি মনে না থাকে তুমি কি শিখবা, যে অবজেক্টের পর ভি প্লাস আইএনজি থাকলে সেটা পার্টিসিপল। ওকে, তারপর আরেকটা শিখলাম যে আমরা যদি এই যে সুইমিং গার্ল, সুইমিং ডেস, ডেস ইজ সুইমিং এভাবে ভেঙে লিখতে পারি, লিখতে পারলে পার্টিসিপল, আর না লিখতে পারলে ওটা কম্পাউন্ড নাউন, যেটা হয়ে যাবে জিরান। আশা করি তোমাদের পুরোটাই কমপ্লিট হয়ে গেছে, জাস্ট 5 মিনিটে তুমি গিলে খেয়ে ফেলছো। এখন আসো, এই যে বিগত দিন যে পরীক্ষা হয়েছে এই পরীক্ষার প্রশ্নটা সলভ করবো। এইটুকু সবাই যদি বুঝে থাকো তাহলে সবাই একটু কমেন্টে ডান লেখো, ডান লেখো। আমরা এটা দেখো এই প্রশ্নটা সলভ করে দেবো। ভাই আজকে মুড ভালো না, জাস্ট ফুল এনার্জি ফোর দিয়ে ক্লাস নিতে ইচ্ছা করতেছে না, তারপরও তোমাদের জন্য ক্লাসটা নিচ্ছি। ক্লাস কয় মিনিট হয়ে গেছে? ও বা 1 ঘন্টা 18 মিনিট ক্লাস হয়ে গেছে বাবা। আচ্ছা আসো, আর জাস্ট 10-12 মিনিট নিয়ে এটা আমরা শেষ করে দেবো। অনেকেই এখন পর্যন্ত জয়েন আছে কষ্ট করে এতক্ষণ ধরে আমার ভক ভক শোনার জন্য, সবাইকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, দেখো আমরা এখন প্রশ্নটা সলভ করি যে প্রশ্নটা আমাদের কি বলছে। দেখো এখানে বলছে যে আই গট দ্য চান্স ড্যাশ, তারপরে ধরা যান ইন দ্য ম্যারি গো রাউন্ড, হাউএভার ইট ওয়াজ নট, ঠিক আছে, প্রিপেয়ার ড্যাশ সাউন্ড অ্যারাউন্ড অ্যাজ সো ফাস্ট, এরকম কিছু দিছে। ভাই আমি তো একটু আগেই শিখছি, একটা জায়গায় ওই যে ইনফিনিটিভের যে ভার্বগুলো লিখলাম, আশা করি ভালোই আছো, যে লিখছিলাম ওইখানে দেখো সুন্দর করে আছে যে প্রিপেয়ার, এরপর কি বসবে টু প্লাস ভার্বের বেস ফর্ম। তারপরে তোমাদের ছিল কি সেন্স, এদের পর কি বসবে? টু প্লাস ভার্বের বেস ফর্ম। তো টু প্লাস ভার্বের বেস ফর্ম অপশন আছে এ নাম্বারে, টু সিট টু বি। তো এটাই অ্যান্সার হয়ে যাবে, টু সিট টু বি, এটাই হলো তোমাদের অ্যান্সার এ নাম্বারে। যাদের এটা নিয়ে সমস্যা আছে এটা সমস্যা সলভ। পরে বি নাম্বার,
দেখো বি নাম্বার, 2 নাম্বার প্রশ্নটা দেখো, 2 নাম্বার। এটা বুঝে বুঝে থাকলে সবাই একটু ডান লেখো, সবাই একটু ডান লেখো, ওকে। তারপর দেখো 2 নাম্বার প্রশ্ন বলছে দ্য ক্যাপ্টেন ডাজ নট মাইন্ড। আচ্ছা, একটু আগেই তো বললাম, আমার কথায় মনে কিছু করো না, নিজের প্রতি একটু বিবেচনা করো। তো মাইন্ডের পর তাহলে তোমাদের কি বসবে? অবশ্যই ভি প্লাস আইএনজি বসবে, জিরান বসবে। কিন্তু এই মাইন্ড যুক্ত সেন্টেন্সটা যদি প্যাসিভে থাকে, এটা তো অ্যাক্টিভে থাকলে, একটু ভালো করে মাথায় রাখবা, অ্যাক্টিভে থাকলে ভি প্লাস আইএনজি বসবে। আর এই মাইন্ড যুক্ত সেন্টেন্সটা যদি প্যাসিভ হয়, প্যাসিভ হলে ভি প্লাস আইএনজির আগে তোমার একটা বিং বসবে, বিং, তারপরে হলো ভার্বের ভি থ্রি। ঠিক আছে, প্যাসিভ মানে এখানে ভি থ্রি, কিন্তু তার আগে কি মাইন্ড আছে মানে ভি প্লাস আইএনজি হবে, সেজন্য এখানে বিং বসবে। তো এটা হলো প্যাসিভে থাকলে বিং ভি থ্রি, আর অ্যাক্টিভে থাকলে ডিরেক্ট ভি প্লাস আইএনজি। তো আমাদের 2 নাম্বারটা অ্যাক্টিভেই আসছে, সেজন্য এটা ডিরেক্ট গিভিং হবে 2 নাম্বারটা। দেখো তারপরে হলো বলছে ইউ শুড মেক ইট হ্যাবিট। আচ্ছা, এই হ্যাবিট, এই যে তোমার যে এই মেক আছে, মেকের পর তোমার এটা ইনফিনিটিভ হবে, এই জন্য হলো বি নাম্বার, 3 নাম্বার অপশন টু পার্ক। আমি একটু তাড়াহুড়া করতেছি কারণ ফোনে চার্জ শেষ হয়ে যাচ্ছে, আমরা ক্লাসটা শেষ করে ফেলবো। 3 নাম্বার, ওকে। তারপরে দেখো এখানে আছে বিসাইড ডাজ নট ইজিয়ার গেট ইউজ টু। আচ্ছা ভাই, গেট ইউজ টু বা বি ইউজ টু এদের পর সবসময় ভি প্লাস আইএনজি বসে, কিন্তু সেন্টেন্সটা যেহেতু প্যাসিভে আছে, এই জন্য আমরা বলছি কি প্যাসিভে থাকলে বিং হবে, তারপর ভার্বের ভি থ্রি হবে। তো বিং এবং ভি থ্রি, দেখো তোমাদের বি নাম্বার অপশনে আছে বিং পিক আপ, এটা। তারপর বলছে আই ডোন্ট মাইন্ড, ওই যে আবার মাইন্ড আছে কিন্তু সেন্টেন্সটা প্যাসিভে আছে, প্যাসিভে থাকার জন্য বিং হবে, তারপরে ভি থ্রি হবে। 5 নাম্বারও সেম। তারপর দেখো তোমার আছে হলো কি ইউ মাস্ট এক্সারসাইজ মোর ড্যাশ আপ ইজ, বলছে যে মাসল। তো এই যে এক্সারসাইজ একটা ভার্ব আছে ভাই, যে কয়েকটা ভার্ব লিখছি, এই কয়েকটা ভার্বের বাইরে যদি চলে যায়, যেমন এক্সারসাইজ ভার্বটা কিন্তু তোমাদের বাইরে চলে গেছে, সিআইএস। আচ্ছা, এক্সারসাইজ কিন্তু আমাদের লিস্টে ছিল না। তো এক্সারসাইজ ভার্বের পর তোমার আর একটা ভার্ব বসতেছে, তাহলে এই ভার্বের কি রূপ বসাবা? তো এই সকল ক্ষেত্রে তুমি একটা টিপস ফলো করবা, যে একটা সিম্পল সেন্টেন্সে যদি 2টা ভার্ব থাকে, একটা সিম্পল সেন্টেন্সে 2টা ভার্ব থাকলে পরবর্তী ভার্বটা ভি প্লাস আইএনজি হতে পারে, টু প্লাস ভার্বের বেস ফর্ম হতে পারে। তো টু প্লাস ভার্বের বেস ফর্ম কখন আর আইএনজি কখন? যদি এই সেন্টেন্সে কোনো উদ্দেশ্য থাকে, উদ্দেশ্য বা লাভ থাকে, তখন তোমার হলো টু প্লাস ভার্বের বেস ফর্ম। আর যদি কোনো উদ্দেশ্য না থাকে, তাহলে সেটা হলো ভি প্লাস আইএনজি। এখানে বলছে ইউ মাস্ট এক্সারসাইজ মোর, তোমার অতিরিক্ত কি করতে হবে? পরিশ্রম করতে হবে। বলছে যে বিল্ড হিজ নিউ মাসল, তাহলে তোমার অবশ্যই একটা উদ্দেশ্য আছে, তো মাসলটাকে বিল্ড আপ করতে তুমি কি করতেছো? এক্সারসাইজ করতেছো। তো উদ্দেশ্য থাকলে টু প্লাস ভার্বের বেস ফর্ম বসবে, এই জন্য এখানে বসবে টু বিল্ড। শুধু বিল্ডিং হবে না, এটা হলো টু বিল্ড হবে, কারণ এক্সারসাইজ এবং একটা সিম্পল সেন্টেন্স, এই বিষয়টা ধরে রাখো, যে কয়েকটা আমরা ভার্ব লিখে দিচ্ছি, ভার্বের বাইরে চলে গেলে তুমি এইভাবে জিনিসটাকে নির্ণয় করে নিবা, খুব ইজিলি নির্ণয় করে নিতে পারবা। ওকে, আসো পরবর্তীতে বলছে যে শিস, ঠিক আছে ভাই, এটা প্যাসিভে আছে, প্যাসিভ থাকলে ভি থ্রি। ঠিক আছে, যে ফ্যাসিনেটেড। তারপরে বলছে দেখো একটু আগে বলছে দ্য বয় ড্যাশ ইউলো ট্রাউজার ইজ মাই ব্রাদার, আমি কিন্তু একটু আগে বলছি দ্য গার্ল, ঠিক আছে, ওয়ারিং মানে ব্ল্যাক শার্ট ইজ মাই কি কাজিন। তো এই যে এটাতে কি বসবে? ওয়ারিং। এটা ওয়ারিংটা হলো কি তোমার পার্টিসিপল হবে, ওকে। তারপরে হি ইজ নট ইন্টারেস্টেড, এই যে ইন্টারেস্টেড ভার্বের পর সবসময় ইনফিনিটিভ হবে, টু টেল মি অ্যাবাউট হিজ প্ল্যান, এটা হবে। তারপরে ডু ইউ মাইন্ড, মাইন্ডের পর সবসময় কি ভি প্লাস আইএনজি, এই জন্য হলো এটা হলো গিভিং হবে। 10 নাম্বারটা হলো গিভিং। একটু ভালো করে সবাই দেখো, তাহলে বিষয়টা বুঝতে পারবা, ওকে। আমি একটু তাড়াহুড়োকে শেষ করে দিই, ক্লাস রেকর্ড থাকবে, পরবর্তীতে সবাই দেখতে পারবে, ওকে। পরবর্তীতে আছে হুইচ অফ দ্য ওয়ার্ড ইজ নট ইউজ দ্য বিয়ার ইনফিনিটিভ। বিয়ার ইনফিনিটিভে কি ব্যবহার করা হয় না? টু কে ব্যবহার করা হয় না বিয়ার ইনফিনিটিভে। 11 নম্বর প্রশ্নে হলো অ্যান্সার টু। আবার বলছে আফটার হুইচ দোজ নাউন অ্যান্ড ইনফিনিটিভ ক্যান নট বি ইউজ। আচ্ছা, 4টা অপশন দিচ্ছে, 4টা অপশনের মধ্যে কোথায় ইনফিনিটিভ ইউজ করা হয় না? দেখো ফেলারের সাথে ইনফিনিটিভ হয়, অ্যাম্বিশনের সাথে ইনফিনিটিভ হয়, ডিজায়ারের সাথে ইনফিনিটিভ হয়, কিন্তু তোমার যে এখানে লেখছে এসক্যাপ, দেখো ইএসসিএপি, এটার সাথে ইনফিনিটিভ হয় না, এদের পর সবসময় ভি প্লাস আইএনজি হয়, এদের সাথে ভি প্লাস আইএনজি হয়, এটা হলো জিরান হয়। এটা হলো অ্যান্সার হলো তোমার এসক্যাপ, 12 নাম্বার, ওকে। তারপরে হলো দেখো হি মেড মি। আচ্ছা, আমরা ওই যে পজিটিভ ভার্ব শিখলাম না কালকে, যে একটা বস্তু মানে ব্যক্তি আছে, তারপরে ভার্বের বেস ফর্ম হবে। মেডটা যেহেতু তোমাদের পজিটিভ ভার্ব, এর জন্য এটা হলো মুভ হয়ে যাবে। তারপরে একটা প্রশ্ন করছে টু হুইচ ইনফিনিটিভ ডাজ নট ফলোইং ফ্রেজ বিলং, নিচের কোন ইনফিনিটিভটা তোমার মানে হুইচ ফলোইং ডাজ নট ফ্রেজ বিলং? টু বি ডান। আচ্ছা, টু বি ডান এটা হলো কি ধরনের ইনফিনিটিভ আছে? দেখো টু বি, আচ্ছা টু বি, টুর পর কি ভার্বের বেস ফর্ম আছে না? তাহলে কি সিম্পল ইনফিনিটিভ বা এটাকে আমরা প্রেজেন্ট ইনফিনিটিভ বলতে পারি। তারপরে হলো ডান আছে, ডানটা হলো প্যাসিভ ফর্মে আছে, এই জন্য এটার অ্যান্সার হলো প্রেজেন্ট ইনফিনিটিভ প্যাসিভ, প্রেজেন্ট ইনফিনিটিভ
প্যাসিভ। দেখো আমি কিন্তু এই যে ইনফিনিটিভের তিনটা প্রকার বুঝিয়েছিলাম, সিম্পল অথবা প্রেজেন্ট, ভিআর ইনফিনিটিভ, একটা শিখলাম পারফেক্ট ইনফিনিটিভ। তো সেই অনুযায়ী এটা হলো তোমাদের প্রেজেন্ট ইনফিনিটিভ প্যাসিভ। তার 15 নাম্বার প্রশ্নটা টোটাল নাই, এটা কেটে দাও। 16 নাম্বার প্রশ্নটার বি নাম্বার অ্যান্সার, এটা এত বিস্তারিত আলোচনা করতেছি না। 17 নাম্বারটাও এইরকম। 18 নাম্বারে হলো তোমার ডি হবে, তোমরা একটু ভালো করে পড়ে নিও, এগুলো আগের যে ব্যাখ্যা দিচ্ছি সেই ব্যাখ্যা অনুযায়ী এটা হবে। তারপরে হলো তোমার 20 নাম্বার প্রশ্ন থাকে, বলছে হুইচ দোজ ফর্ম রিপ্রেজেন্ট দ্য পারফেক্ট ইনফিনিটিভ কন্টিনিউয়াস। আচ্ছা পারফেক্ট ইনফিনিটিভ মানে কি, আমরা বলছি কি পারফেক্ট ইনফিনিটিভ হলো টু হ্যাভ। আচ্ছা হ্যাভ এর পরিবর্তে হ্যাড থাকলেও সমস্যা নেই, কারণ এগুলো হলো হ্যাভ ভার্ব, ঠিক আছে। তারপরে হলো টু হ্যাভ, আর এদের পর হলো সবসময় কি হবে, ভি থ্রি হবে। আর যেহেতু বলছে কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানে কি ভি প্লাস আইএনজি, তো এই ভি প্লাস আইএনজি পার্টিসিপল হতে পারে, জিরান্ড হতে পারে। তো এখানে নাম দিচ্ছে দ্য টু হ্যাভ বিন প্রেজেন্ট পার্টিসিপল, তো অ্যান্সার হলো বি। একটু ভালো করে রিডিং করো, দেখো অটোমেটিক হয়ে যাবে। আজকে ক্লাসটা এমনি বড় হয়ে যাচ্ছে আর আমার ফোনের চার্জ শেষ, ফোন অফ হয়ে গেছে। তো আজকে আর ক্লাসটা না বাড়াই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যদি কোথাও বুঝতে সমস্যা থাকে তাহলে কমেন্ট বা আমাকে ইনবক্সে জানাবা, আমি ইনশাল্লাহ আপনাদের রিপ্লাই দেব। এবং পরীক্ষাটা ভালো করো, কালকে আর একটা ক্লাস নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।